কোয়ালিটেটিভ কেমিস্ট্রি লিখে দিছ? আসসালামু আলাইকুম, কি অবস্থা? অস্থির পোলাপাইন, কেমন চলতেছে পড়াশোনা? হ্যাঁ, খুব ভালো নিশ্চয়ই, তাই না? যে ভাই আমাদের প্রিপারেশন এত সুপার ডুপার হিট চলতেছে যে আমরা তো হচ্ছে বেস্ট গ্রুপ, উইনার গ্রুপ। আমরা তো হচ্ছে আলটিমেটলি পড়াশোনার মধ্যে এত মূল গতিতে এগিয়ে চলছে এবং এবার আমাদেরকে কেউ ইনশাল্লাহ রুখতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো আলটিমেটলি আমরাও চাই যেন তোমাদেরকে হচ্ছে কেউ রুখতে না পারে, তোমাদেরকে হচ্ছে কেউ দাবায় রাখতে না পারে, থামায় রাখতে না পারে, যেন তোমরা দি বেস্ট অফ দ্য বেস্ট হও। ওকে, তো খেয়াল রাখতে হবে যে হচ্ছে এটা আমাদের ইচ্ছা, বাট ইচ্ছাকে পূরণ করতে গেলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রচেষ্টার প্রয়োজন হয়। আমি আশা করবো যে তোমাদের সবার মার্কই খুব ভালো ভালো জায়গাতে আছে এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে যে হচ্ছে এখানকার যে মার্কটা আছে সেই মার্কটা কিন্তু ইন্ডিকেট করে এটা যে তুমি আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে গেলে কত মার্ক পাবা। তো কেমিস্ট্রিতে যদি কেউ হচ্ছে তুমি ধরো যে হচ্ছে কন্টিনিউয়াসলি কোনো এক্সামে 85 থেকে 90 পাচ্ছ, তাহলে তুমি ধরে নিতে পারো যে হচ্ছে ইনশাল্লাহ তুমি মেইন পরীক্ষায় আসলে 20-এর উপরে কেমিস্ট্রিতে 25-এ তুলতে পারবা। ঠিক আছে, একদম গ্যারান্টি। তুমি এখানে 85 থেকে 90 পাচ্ছ, তার মানে নাকের জল চোখের জল একদম এক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে 90 উঠে না, কষ্ট হয়। দ্যাট মিনস হচ্ছে তুমি এটা পাচ্ছ, তার মানে গ্যারান্টিড যে তুমি অবশ্যই হচ্ছে ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশন টেস্টে এমনি উতরে যাবে, ঠিক আছে? সো খেয়াল করতে হবে যেন এই এক্সামগুলোতে একটু বেশি মার্ক পায়, আর এক্সামে বেশি মার্ক পেলে তো বাসায়ও খুব পার্ট নেওয়া যায়। আমি দেখছি পোলা পয়েন্টে যখন আমি জিজ্ঞেস করি যে এই কত পাইছো, তখন সবার আগে যেটা বলে, যেটা ভালো পাইছে সেটা বলে, ঠিক আছে? কিন্তু কম যে পাইছে সেটা কখনো বলে না। যে এক এক্সামে ভাইয়া আমি 85 পাইছি, এক এক্সামে ভাইয়া আমি 95 পাইছি, সেটা বলবে। যদি জিজ্ঞেস করি যে হচ্ছে অন অ্যাভারেজ কি থাকে, তখন আস্তে ধীরে বলে, কিন্তু যেটা হায়েস্ট পেয়েছি সেটা সবসময় বেশি বলে। এবং আমিও জানি যে আমি ওই টেকনিক অ্যাপ্লাই করছি। তোমরা বাপ মার কাছে যেটা হায়েস্ট পাইছো এবং যেদিন তুমি হায়েস্ট পাইছো সেই দিন রেজাল্টটা নিয়ে যদি বাপ মা নাও দেখে, চোখের সামনে মোবাইলটা নিয়ে যে দেখো পাইছি আজকে, ঠিক আছে? তো যাই হোক, যেটাই হোক না কেন, আমরা মোটামুটি ভালো প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ আমাদের রেজাল্ট অনেক ভালো হবে, কোনো টেনশনের কিছু নাই। তবে খেয়াল রাখতে হবে যে কিছু কিছু অধ্যায় আছে যেগুলোতে আমি একদমই গাফিলতি করতে পারবো না। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মেইন চ্যাপ্টারই হচ্ছে এটা, গুণগত রসায়ন। কারণ হচ্ছে গত কয়েক বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিসে এই অধ্যায় থেকে ন্যূনতম 3টার কমে কোনো কোয়েশ্চেনই আসে নাই, ঠিক আছে? সর্বোচ্চ 6টা প্রশ্ন আসছে, এরকম হয়েছে। তোমাদের আগের বছরই হচ্ছে প্রায় 4টা 5টা কোয়েশ্চেন আসছে, তার মানে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন কেমিস্ট্রি ফার্স্ট পেপার। ওকে, সো আজকে আমরা এটার প্রথম পার্ট 2.6 পর্যন্ত পড়বো। তোমাদের প্রশ্ন 2.6 পর্যন্ত থাকবে, তোমাদের লেকচার 2.6 পর্যন্ত থাকবে, তোমাদের পড়াশোনা 2.6 পর্যন্ত হবে এবং ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাও 2.6 পর্যন্ত হবে। সো আলটিমেটলি 2.6 এর বাইরে একটা ওয়ার্ডও এখন পড়বা না। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে চলে আসি আমাদের হচ্ছে আজকের পড়ে। ওকে, আমি ডাক্তার মোহাম্মদ রাইসুল আরাফাত রিয়া, ইনস্টিটিউশন ঢাকা মেডিকেল কলেজ। ওকে, আচ্ছা, গুণগত রসায়ন, মেলা গুণ আছে তার। শুরু করি আমরা, হ্যাঁ? খেয়াল করো, এখানে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে ভাই, এই জিনিসটা হচ্ছে আমার 1897 সালে বিজ্ঞানী দেখো জে জে থমসন, হ্যাঁ, একটা পরীক্ষার মাধ্যমে একটা কণা আবিষ্কার করেন। কণাটার নাম হচ্ছে ইলেকট্রন। তাহলে এখান থেকে প্রথম লাইনের মধ্যে তোমাকে 4টা ইনফো করতে হবে যে কত সালে ইলেকট্রন আবিষ্কৃত হয়। 1897 সালে। 1897 সালে কোন কণা আবিষ্কৃত হয়? ইলেকট্রন। কে আবিষ্কার করেন? জে জে থমসন। কোন পরীক্ষার সাহায্যে করেন? ক্যাথোড পরীক্ষা। ওকে, এই 4টা কথা একটু জানতে হবে। এরপরে তুমি খেয়াল করো আমার নিচের দিকে যে হচ্ছে আহ রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আছে, ঠিক আছে? তো এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মধ্যে যে জিনিসটা পড়তে হবে, কত সালে এই পরীক্ষাটা করা হয়? 1911 সালে। এবং থমসন প্রস্তাবিত পাম্প কোডিং মডেল থেকে রাদারফোর্ড এই পরীক্ষাটা হচ্ছে করার জন্য উপলব্ধি লাভ করেন, ঠিক আছে? তাহলে থমসন 1898 সালে কোন মডেল প্রদান করেন? পাম্প কোডিং মডেল।
আর সেটা থেকে রাদারফোর্ড 1911 সালে কোন পরীক্ষাটি করার জন্য উদ্বুদ্ধ হন? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, তাহলে এখান থেকে কোয়েশ্চেন বিভিন্ন ভাবে হতে পারে। ওকে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে ইলেকট্রন কবে আবিষ্কৃত হয়, নাম্বার 1 অ্যান্সার 1897। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পাম পুডিং মডেল এটা কত সালে আসে, 1898 সালে। এই দুই মডেলের আবিষ্কারকের নাম কি? দুই মডেলের আবিষ্কারকের নাম হচ্ছে থমসন। আর জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কত সালে করা হয়, 1911 সালে। কে করেন? সেটা হচ্ছে রাদারফোর্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কয়েকটা কথা এখান থেকে একটু লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো নতুন বই, আজকে কিন্তু আমরা সব নতুন বইয়ের পেজ, নতুন বইয়ের অনুচ্ছেদ অনুযায়ী পড়বো। ওকে, কণার বৈশিষ্ট্য দেখো, এখানে আমার কণার একটা বেগ দেওয়া আছে এবং প্রশ্নে এই বেগটা দেওয়া থাকবে, তবে এই যে এইখানে পাওয়ারের মানটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে পজিটিভ মান। কেন? কারণ এর গতি হচ্ছে অনেক বেশি। দেখো এখানেই বলছে আলফা কণা প্রচন্ড গতি সম্পন্ন, তাহলে 10 এর মাথায় প্লাস মাইনাসের চিহ্নটা খেয়াল রাখতে হবে, এটা হবে 10⁻⁷, নট -7। ঠিক আছে, আচ্ছা, রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ, এই জিনিসটা একটু জানতে হবে। আমি এই জিনিসটা হচ্ছে এখান থেকে আর পড়বো না, আমি এই জিনিসটা পড়বো হচ্ছে একটু নিচে থেকে। ওকে, দেখো রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণ একটা টপিক আছে। ঠিক আছে, এই টপিকটাতে খেয়াল করো, রাদারফোর্ডের পরীক্ষায় আমরা কোন কণাটা ব্যবহার করি? আলফা কণা। এখানে একটা সোনার পাতের ব্যবহৃত হয়, যেটার একটা পুরুত্ব তোমার বইতে আছে, শিখতে হবে। এখানে একটা আবরণী পর্দা আছে, যেটা তোমাকে জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর গুহসারের বইতে একটা ব্লকের কথা বলছে, যেটা হচ্ছে লেড ব্লক। ঠিক আছে, এটা জানতে হবে। এখন পড়বো কিভাবে? প্রশ্নে আসবে এই যে আলফা কণা, এই আলফা কণাটা আসলে কি? আলফা কণাটা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আমি কোশ্চেন চেঞ্জ করে দ্বি এর জায়গায় কি করে দিতে পারি? 3। এখানে ধনাত্মকের জায়গায় কি করে দিতে পারি? ঋণাত্মক। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে দ্বি ধনাত্মক। ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক। ওকে, আচ্ছা, সোনার পাতের পুরুত্ব দেখো তো ভাইয়া, দশমিকের পর শূন্য কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 4 নাম্বার করে কত বসবে? 4। তাহলে শূন্য কয়টা দিব? তিনটা দিব। 4 নাম্বার করে কত দিব? 4। কোন এককে দিব? সেন্টিমিটার এককে। এই জিনিসটাও ভুল হয়। ওকে, তাহলে খেয়াল করতে হবে, শূন্য তিনটা, 4 নাম্বার করে 4, এককটা হচ্ছে সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আবরণী পর্দার নাম কি? সালফাইড, জিঙ্ক সালফাইড। ওকে, তাহলে এই কথাগুলা যেভাবে করে হচ্ছে বললাম, এভাবে করে একটু মনে রাখতে হবে। তুমি এভাবেই বইতে দাগায় রাখবা যে প্রতিটা ইনফো এখানে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা একটু নিচে চলে আসি। তোমাদের জন্য আমার একটা প্রশ্ন, যেটা একটু আগেই তোমরা হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে আমরা সলভ করে দেখলাম, সেই জিনিসটার অ্যান্সারটা একটু দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার পর্দা কিসের প্রলেপ ছিল? অ্যান্সার। আমরা আজকে ক্লাসে প্রচুর প্র্যাকটিস করব। ঠিক আছে, প্র্যাকটিসময় অধ্যায় এটা। আচ্ছা, একজন লিখছো ভাইয়া 60, 65, 75 নাম্বার পেলে তো হচ্ছে তারা কি করবে? ভাই এটা নিয়ে কোনো হচ্ছে টেনশনের কিছুই নেই। ঠিক আছে, 65, 67 এইটা তুমি যদি বাড়াইতে পারো, তুমি যদি 85, 90-তে নিয়ে যেতে পারো, তুমি অবশ্যই ভালো মেডিকেল কলেজে চান্স পাবা। ওকে, সো ডিমোরালাইজড হওয়ার কিছুই নেই। ওকে, অনেক টাইম আছে। আচ্ছা, তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পর্দায় কিসের প্রলেপ ছিল? তোমরা সবাই অ্যান্সার করছো জিঙ্ক সালফেট। ভেরি গুড। ওকে, আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই ভাইয়া। নেক্সট টপিকে খেয়াল করো, নেক্সট টপিকে আমার হচ্ছে সংখ্যা পড়তে হবে। হ্যাঁ, তাহলে নেক্সট টপিকে দেখো, আমরা কিছু সংখ্যা আছে, সংখ্যাগুলো একটু হাইলাইট করে রাখলে মনে হয় বেটার হয়। কত পার্সেন্ট কণিকা আবরণী পর্দা ভেদ করে চলে যায়? 99%। কয় হাজারের মধ্যে কয়টি কণিকা সম্পূর্ণ বেঁকে ফিরে আসে? 20,000-এর মধ্যে একটি। ওকে, আচ্ছা, নেক্সট আমি কি পড়বো? নেক্সট খেয়াল করো, আমার এখানে যে সিদ্ধান্তগুলো আছে, এই সিদ্ধান্তগুলোর মধ্যে কিছু টপিকস আছে যেগুলো তোমাকে হচ্ছে একটু পড়তে হবে। ঠিক আছে, যেমন পরমাণুর অধিকাংশ স্থান কেমন? ফাঁকা। আমরা সবাই জানি পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর বিদ্যমান থাকে, তাই না? এই যে কেন্দ্রে যে জিনিসটা থাকে, এটার নাম কি? নিউক্লিয়াস। তোমাকে জানতে হবে এই নিউক্লিয়াসটা কেমন। এটা হচ্ছে ভারী এবং কি ধরনের চার্জযুক্ত? ধনাত্মক চার্জযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে কেন ধনাত্মক চার্জযুক্ত? এই জিনিসটা পরে গিয়ে আমরা পাবো। তোমাকে মনে রাখতে হবে যে নিউক্লিয়াসে অবস্থান করে কে? প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে কে? কক্ষপথে ইলেকট্রন। নিউট্রনের চার্জ কি আছে? নাই। এটা নিউট্রনের চার্জ কত? 0। প্রোটনের চার্জ কি? ধনাত্মক বা পজিটিভ। এই জন্য নিউক্লিয়াসটা কি? ধনাত্মক। ওকে, আর এর বাইরে সমান সংখ্যক কি থাকে? ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে। এই দুইটার কারণে পরমাণু কি হয়ে যায়? বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞেস করে নিউক্লিয়াস কেমন, তখন অ্যান্সার করতে হবে এটা ধনাত্মক। যদি জিজ্ঞেস করে পরমাণুর চার্জ কেমন, তাহলে বলতে হবে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। আমার কথা বুঝে গেছে? হ্যাঁ, দুইটার দুই রকম অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা,
আমরা এবার নেক্সটটাতে 5 নাম্বার পয়েন্টটাতে চলে আসি। দেখো পরমাণুর আকার। দেখো হাইড্রোজেন পরমাণুর ব্যাস আছে 1 × 10⁻⁸ কি সেন্টিমিটার, আর নিউক্লিয়াস আছে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। এখন ভাইয়া মিটার এককের চেয়ে কোন এককটা আসতে পারে বেশি? সরি, সেন্টিমিটারের চেয়ে কোন একক বেশি আসতে পারে? মিটার। তাহলে মিটার এককে আমি পরমাণুর ব্যাসটা লিখবো 10⁻⁻10 মিটার, আর এইখানে নিউক্লিয়াসের ব্যাস লিখবো 10⁻12 থেকে সরি 14 থেকে 10⁻⁻15 মিটার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দুইটাই আমার পড়া হয়ে গেল। ওকে, এই জিনিসগুলো ছোট ছোট টপিক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি যদি একটু বেসিকটা মনে রাখো এমনিই পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে খেয়াল করো, পরের পেজে আমার দুইটা বোল্ড লাইন আছে, একটু কষ্ট করে দাগাও। দুইটা বোল্ড লাইন হচ্ছে একটা রাদারফোর্ডের মডেলকে আরো দুইটা নামে অভিহিত করা যায়, একটাকে বলে নিউক্লিয়ার মডেল আর একটাকে বলে সোলার সিস্টেম অ্যাটম মডেল। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতেছি, ঠিক আছে, তোমরা অ্যান্সার করবা। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, হুম, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এই মতবাদটি কার জন্য প্রযোজ্য নয়? এ রাদারফোর্ড, বি সোলার সিস্টেম অ্যাটম, সি বোরের মডেল, ডি নিউক্লিয়ার মডেল। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এটা কার জন্য প্রযোজ্য নয়? এ রাদারফোর্ড, বি সোলার সিস্টেম, সি বোরের মডেল, ডি নিউক্লিয়ার মডেল। ওকে, কোনটা হবে? গুড, সি বোরের মডেল। কেন? কারণ পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা কার মতবাদ? রাদারফোর্ডের, তাই না? তাহলে বাকি তিনটাই তো রাদারফোর্ডের না, এই জন্য রাদারফোর্ড বাদে যেটা আছে সেটা অ্যান্সার। ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমরা নেক্সটটাতে চলে যাই। দেখছো একদম সোজা সোজা কোশ্চেন। ওকে, আমরা পারি। আচ্ছা, পরমাণুর মডেল, বোর পরমাণুর মডেল আগের মতোই, যেটা তোমাদেরকে একটু কষ্ট করে শিখে ফেলতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কে আবিষ্কার করে? নিলস বোর। তাহলে এই শব্দটা হাইলাইট করো। ওকে, কত সালে করেন? 1913। ঠিক আছে, আচ্ছা আমরা সবাই জানি যে নিলস বোর বা বোরের পরমাণুবাদে তিনটা স্বীকার্য আছে, তাই না? এখন স্বীকার্যগুলোর নাম দিয়েও কোশ্চেন করতে পারে, অথবা তোমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে নিচের কোনটি নিচের কোনটি হচ্ছে বোরের কততম স্বীকার্য। ঠিক আছে, তাহলে ওই ধরনের প্রশ্নের ক্ষেত্রেও তোমাকে একটু অ্যান্সারটা চিন্তা করে বের করতে হবে। ঠিক আছে, তাইলে তোমাকে সিরিয়াল বাই নামটা জানতে হবে। এখন প্রবলেম হচ্ছে এই সিরিয়ালটা ফিজিক্স কেমিস্ট্রিতে হচ্ছে ডিফারেন্ট, যেহেতু এটা কেমিস্ট্রি টপিক, সো তুমি এটা কেমিস্ট্রি দিয়েই মনে রাখবা। ওকে, তাহলে এইটা মনে রাখার জন্য আমাকে একটা ছোট্ট ছন্দ একটু মনে রাখতে হবে। সবাই একটু লিখে নাও, কক্ষের কোণায় বর্ণ। ঠিক আছে, তাহলে কক্ষের কোণায় কি? বর্ণ। তাহলে কক্ষের দিয়ে প্রথম স্বীকার্য কি হবে? স্থির কক্ষপথ। কোণায় দিয়ে দ্বিতীয় স্বীকার্য কি হবে? কৌণিক ভরবেগ। বর্ণ দিয়ে তৃতীয় স্বীকার্য কি হবে? বর্ণালী সৃষ্টি। ঠিক আছে, এখন এইখানেই পড়া শেষ হয়ে যেত, হচ্ছে না কেন? কারণ এই কৌণিক ভরবেগের আবার একটা সমীকরণ আছে, কি? mvr = nh/2s5। বর্ণালী সৃষ্টির একটা সমীকরণ আছে, del E = e2 - e1 = h nu। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাকে মনে রাখতে হবে কৌণিক ভরবেগের সমীকরণ কি? এটা। বর্ণালী সৃষ্টির সমীকরণ কি? এটা। প্রশ্ন এইভাবেও দিতে পারে, অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে দ্বিতীয় স্বীকার্যের অন্তর্গত সমীকরণ কোনটি? তাহলে mvr = nh/2। তৃতীয় স্বীকার্যের অন্তর্গত সমীকরণ কোনটি? তাহলে del E = h nu। ঠিক আছে, তাহলে প্রশ্ন যেভাবে করুক অ্যান্সারটা এইভাবে হবে। আবার এক বছর দেখো কি কোশ্চেন করছে, এখান থেকে প্রশ্ন করছে কোনটার কি মিনিং। তাহলে এম মানে ইলেকট্রনের ভর, ভি মানে কার গতিবেগ? ইলেকট্রনের গতিবেগ। ঠিক আছে, কণার বা পরমাণুর গতিবেগ না, ইলেকট্রনের গতিবেগ। আমি কার কক্ষপথে ব্যাসার্ধ শক্তি বের করতেছি? ইলেকট্রনের। ওকে, কক্ষপথের, তাহলে এটা হবে হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। এটা মানে হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এটা মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা। ওকে, তাহলে একবার প্রশ্ন আসছিল প্রতীক দিয়ে, প্রতীকগুলো মনে রাখতে হয়। ওকে, তাহলে আলটিমেটলি হচ্ছে এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবো। ওকে, তাহলে দেখো এখানে ওই পড়াটাই বলছে যে হচ্ছে তিনটা স্বীকার্য আছে, স্থির কক্ষপথের ধারণা, কৌণিক ভরবেগের ধারণা, যাদের সমীকরণে ভেজ গেলে nh/2s পাই, এটা দিয়ে এই মানগুলো হচ্ছে বের করা হয়। শোষণ বিকরণ বা বর্ণীয় সৃষ্টির ধারণা, এটা সমীকরণ হচ্ছে এটা, এটা থেকে আমরা হচ্ছে এই জিনিসটা পাই। ওকে, সীমাবদ্ধতা আমরা এখান থেকে পড়বো না, পরে অন্য জায়গা থেকে পড়বো। 6 নাম্বারটা একটু খেয়াল করো, তড়িৎ চুম্বকীয় বর্ণালী প্রবাহে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে জিম্যান প্রভাব বলে। একইভাবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যেটা হয় সেটাকে স্টার প্রভাব বলে। ঠিক আছে, আমি এই জিনিসটাও এখান থেকে পড়বো, আমি এখান থেকে পড়বো। খেয়াল করো কিভাবে। নামটা কি? নাম হচ্ছে তড়িৎ
চুম্বকীয়, তাই না? জানতে চাইছে এর বর্ণালীর বিচ্যুতি কয় ধরনের, তাহলে নামেই অ্যান্সার। ঠিক আছে, তাহলে নামটা কি তড়িৎ, নামটা কি চুম্বক। তাহলে কয় কারণে বিচ্যুতি হয়? দুই কারণে, একটা তড়িতের কারণ, একটা চুম্বকের কারণ। তাহলে একটার নাম হচ্ছে জিম্যান, একটার নাম হচ্ছে স্টার। তাহলে আমি মনে রাখবো ম্যান সমান সমান ম্যাগনেট। ঠিক আছে, তাহলে ম্যান মানে কি ভাইয়া? জিম্যান, তাই না? তাহলে জিম্যানের প্রভাব কার জন্য হয়? ম্যাগনেট বা চুম্বকের জন্য। ঠিক আছে, তাহলে চৌম্বকীয় প্রভাবের নাম কি? জিম্যান। তাহলে বাদ পড়ে থাকলো কে? স্টার। কার জন্য হবে? তড়িতের জন্য। ওকে, তাহলে ওখান থেকে না পড়ে জাস্ট এই ছোট্ট একটা মিনিমাইক্স মনে রাখলেই হয়ে যায়। আর তুমি মনে রাখবা নাম তড়িৎ চুম্বক, বিচ্যুতি দুই কারণে, একটা তড়িতের কারণ, একটা চুম্বকের কারণ, একটা জীবন প্রভাব চুম্বক, একটা স্টার তড়িৎ শেষ। ওকে, আচ্ছা, তাইলে যদি এই কথাগুলো বুঝে থাকো তাহলে একটু কষ্ট করে এই অবজেক্টিভটার একটু উত্তর দিয়ে দাও, দেখি কতখানি মনে আছে। বর্ণালী সৃষ্টির বেলায় কোন সমীকরণটি প্রযোজ্য? বর্ণালী সৃষ্টি, কিন্তু বর্ণালী সৃষ্টি, প্রশ্নটা একটু খেয়াল করো ভাইয়া। বর্ণালী সৃষ্টি, হ্যাঁ, বর্ণালী সৃষ্টি কোথায় পড়ছো? কক্ষের কোনায় বর্ণ, তাহলে বর্ণ কোথায় ছিল? বর্ণ ছিল তৃতীয় শিখাচ্ছে। তাহলে তৃতীয় শিখাচ্ছের সমীকরণ দেখো তো ভাইয়া, বই কোনটা বলছে? এই যে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ। ঠিক আছে, তাহলে অবশ্যই আমার অ্যান্সার হচ্ছে বর্ণালী সৃষ্টির বেলায় কোন সমীকরণটি প্রযোজ্য? ডেল ই ইজ ইকুয়াল টু এইচ। ওকে, আচ্ছা, এ হবে না কেন? যদি বলতো কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি, তাইলে আমার অ্যান্সার হইতে হচ্ছে mv is equal to nh by 2 square। ওকে, আচ্ছা, একটু কেয়ারফুল, হ্যাঁ। আচ্ছা, নেক্সট টপিকে চলে আসো। দেখো এইখানে আমার রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করছে। আমি এটা এখান থেকে পড়বো না। ঠিক আছে, আমি কোথা থেকে পড়বো আমি লিখে দিচ্ছি। আমি এটা পড়বো হচ্ছে আমাদের যে কম্প্যানিয়ন বুক দিচ্ছে, কম্প্যানিয়ন বুক, সেখানে সঞ্জিত কুমার গুহর অতিরিক্ত তথ্য, সঞ্জিত কুমার গুহর অতিরিক্ত তথ্য, ওখানে আমার একটা টপিক আছে, তোমরা খুঁজে দেখবা। টপিকটা হচ্ছে বোরের তত্ত্বের সাফল্য ও সীমাবদ্ধতা। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমি সীমাবদ্ধতাটা পড়ে ফেলবো। আর তুমি দেখো বোর যেখানে সফল, বোর সফল সমান সমান সেখানেই কে ব্যর্থ? রাদারফোর্ড, তাই না? তাহলে বোরের সাফল্য এবং হচ্ছে উৎকর্ষতা কার ব্যর্থতাকে ইন্ডিকেট করে? রাদারফোর্ডের। তাহলে আমার এত কষ্ট করে আবার রাদারফোর্ডের হচ্ছে সীমাবদ্ধতা পড়ার দরকার আছে? নাই। তাহলে বোরের তত্ত্ব যেগুলোতে সফল, যেমন পরমাণু স্থায়িত্ব সম্পর্কে সবার প্রথম ধারণা দেন কে? বোর। প্রধান কোয়ান্টাম সংখ্যার আকৃতি সম্পর্কে ধারণা দেন কে? বোর। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেন কে? বোর। পরমাণুর হচ্ছে তোমার গঠন সম্পর্কে, দ্বিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা দেন কে? বোর। তারপরে হচ্ছে তোমার রিডবার ধ্রুবকের মান সর্বপ্রথম কার মাধ্যমে চিহ্নিত করা হয়? বোর। হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ ও শক্তি কে নির্ণয় করেন? বোর। তাহলে এইগুলা যদি বোর পারে, রাদারফোর্ড পারে নাই, তাহলে পরমাণু স্থায়িত্ব সম্পর্কে রাদারফোর্ড ধারণা দিছে নাকি দেয় নাই? দেয় নাই। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করছে নাকি করে নাই? করে নাই। ঠিক আছে, তাহলে বোরের তত্ত্বের যেগুলা সাফল্য হবে সেগুলাই রাদারফোর্ডের ব্যর্থতা হবে। তাহলে এই পার্ট কি আর পড়ার প্রয়োজন আছে? নাই। আমি কম্পেনিয়ন বুক ওখান থেকে পড়ে ফেলবো, এখানে হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমার এটা বাদ। ঠিক আছে, এই পেজটাই বাদ। ওকে, আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আসো 98 নাম্বার পেজ। হ্যাঁ, এখানে একটা লাইন একটু দাগাও, যেটা আমি তোমাদেরকে হচ্ছে বুঝাবো না, এই লাইনটা মুখস্থ। ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে শক্তিশালী কি তৈরি করা হয়েছে? ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে জিজ্ঞেস করতে পারে ভাইয়া ইলেকট্রন মাইক্রোস্কোপের ভিত্তি কি? ইলেকট্রনের তরঙ্গ ধর্ম। এবং এই তরঙ্গ ধর্মকে কোন সমীকরণের সাহায্যে প্রদান করা হয়েছে? ডি ব্রগলি। দেখো ডি ব্রগলির সমীকরণটা কি? তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান এইচ বাই বস্তুকণার ভরবেগ। ঠিক আছে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, যেটা থেকে কি আবিষ্কৃত হয়েছে? ইলেকট্রন মাইক্রোস্কোপ।
এই কথাটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এবার খেয়াল করো নিচের দিকে আর একটা কথা আছে, এটা আমরা একটু পরে বুঝতেছি। আমি আগে ডি ব্রগলির সমীকরণে চলে আসি, ঠিক আছে? তাইলে আমার সাথে বলো তো ভাইয়া, ডি ব্রগলির এই যে সমীকরণ বা ল্যামডা ল্যামডা ইজ ইকাল টু এইচ বাই এমভি, ঠিক আছে? এখানে এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সমান সমান এটা হচ্ছে কি এমভি মানে কি ভরবেগ না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভরবেগের রিলেশনটা কি হয়? ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাহলে দেখো এখানে সেটাই বলছে, চলমান বস্তু কণার তরঙ্গ দৈর্ঘ্য বস্তু কণার ভরবেগের কি সম্পর্কে বিদ্যমান থাকে? ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে এইটা দিয়ে আমি কি আবিষ্কার করছি? ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে ডি ব্রগলির সমীকরণ অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ইলেকট্রন আবিষ্কারকের ক্ষেত্রে আমার ইলেকট্রন মাইক্রোস্কোপ কোন সমীকরণ থেকে পাওয়া যায়? ডি ব্রগলির সমীকরণ, ঠিক আছে? আচ্ছা ওকে ভাই, আমি কিন্তু প্রথমেই বলে নিচ্ছি মেইন বইয়ের পেজ নাম্বার গুলা কিন্তু 98 নাম্বার পেজ। হ্যাঁ, আমি কিন্তু মেইন বই বলতেছি। সো তোমাদের যাদের পুরাতন এডিশনের বই, ইভেন এক এডিশন চেঞ্জ, তাদেরও কিন্তু চেঞ্জ থাকবে, পেজ মিলবে না। ওকে, আমি কিন্তু এই কারণে টপিক নাম্বারটা বলে দিচ্ছি 2.2 98 নাম্বার পেজ, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার আসো হচ্ছে পরেরটাতে খেয়াল করো, আমরা এই কথাটা লিখছি ডি ব্রগলির সমীকরণ। আচ্ছা এটা আগে একটু সলভ করে নাও। ডি ব্রগলির সমীকরণ কোনটি? ওকে গুড, তাহলে ডি ব্রগলির সমীকরণ হচ্ছে অপশন সি, তাই না? এটা কার? এটা হচ্ছে বর্ণালী সৃষ্টির সমীকরণ, একটু আগে পড়লাম। এটা কি? কৌণিক ভরবেগের সমীকরণ, এম ভি ইজ ইকুয়াল টু এন ইচ বাই টু এস বাই। এটা কি ভাইয়া বলতো? এ নট ইজ ইকুয়াল টু 0.5292 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। এটা কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নামটা কি? আচ্ছা গুড, এটার নাম হচ্ছে বোর ব্যাসার্ধ, ঠিক আছে? এ নট ইজ ইকুয়াল টু 0.53 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার বা 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বোর ব্যাসার্ধ, ঠিক আছে? আর সিটা হচ্ছে আমার অ্যান্সার, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই ইউবি, ঠিক আছে? এই যে এই জিনিসগুলোও কিন্তু হচ্ছে দিতে পারে। ওকে, তাহলে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এইবার আমরা দেখো, আচ্ছা একটু বোল্ড করে যাচ্ছ, দিলাম। দেখো এইখানে আমি এই কথাটা লিখছি, যেটা হচ্ছে তোমার বইয়ের এই পেজের লাস্ট লাইনটার মধ্যে ছিল কি? বোর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তনকালে কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক, এটা একটু মার্কার পেন থাকলে একটু হাইলাইট করে রাখো, ঠিক আছে? সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। কেন লিখছে? এখানে লিখছে তৃতীয় কক্ষপথের পরিধি আবর্তনশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য 3 গুণ বা 3 ল্যামডা হয়, ঠিক আছে? সুতরাং তৃতীয় কক্ষপথে প্রত্যেক আবর্তন ইলেকট্রনটি 3টি পূর্ণ তরঙ্গের সৃষ্টি করবে। আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমরা একটু আগেই পড়লাম কি কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকাল টু এন এইচ বাই টু এস বাই, তাই না ভাই? আচ্ছা এইখানে খেয়াল করো, আমি লিখতে পারি এই জিনিসটাকে প্রতিস্থাপিত করে নিয়ে যাই, 2 পাই আর ইজ ইকাল টু এন এইচ বাই এম ভি, লিখা যায় ভাই? তাহলে খেয়াল করো আমি এটাও লিখতে পারি 2 পাই আর ইজ ইকাল টু এন ল্যামডা ওয়াই, কারণ এইচ বাই এম ভি, হ্যাঁ, এই কথাটুকু মানেই হতেছে ল্যামডা, তাই না? তাইলে দেখো আমি কিন্তু এই লাইনটাই এখানে লিখছি। তাহলে এই যে 2 পাই আর, এটা একটা জ্যামিতিক মান, তাই না? এটার মান কি? এটা মানে হচ্ছে পরিধি। তার মানে একটা ইলেকট্রন তার কক্ষপথে এই পথটা অতিক্রম করে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে তার পুরাটা হচ্ছে কি তার পরিধি, তাই না? তাহলে আলটিমেটলি ইলেকট্রনটা এই পূর্ণ কক্ষপথে আবর্তনকালে এন ল্যামডা সংখ্যক পূর্ণ তরঙ্গের সৃষ্টি করে। তাহলে তুমি চিন্তা করো এইটা যদি প্রথম কক্ষপথ হয়, এন মানে কি কক্ষপথ সংখ্যা, তাহলে এটা যদি প্রথম হয় তাহলে এটার মান কত হবে? 1 ল্যামডা।
তাহলে প্রথম কক্ষপথে কয়টা পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়? একটা। আবার এটার মান যদি n2 হয় তাহলে কয় ল্যামডা হলো? 2 ল্যামডা। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টি পূর্ণ তরঙ্গের সৃষ্টি করবে? 2টি, তাহলে 2 ল্যামডা। আবার n এর মান যদি 3 হয় তাহলে অ্যান্সার কি? 3 ল্যামডা। n এর মান যদি 4 হয় তাহলে অ্যান্সার কি? 4 ল্যামডা। তার মানে যতগুলো কক্ষপথ, তার মানে কক্ষপথ বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানে n এর সমান সংখ্যকই পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতেছে। ঠিক আছে? তাইলে এইখানে দেখো তৃতীয় কক্ষপথ, তাহলে n মানে কত? 3। তাহলে পূর্ণ তরঙ্গ কয়টাই সৃষ্টি করবে? 3টা, দ্যাট মিন্স 3 ল্যামডা। ঠিক আছে? সোজা জিনিস। ওকে, এইবার আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করব, তোমরা একটু বুঝে অ্যান্সার করবে। n তম, হ্যাঁ, n তম কক্ষপথে কতটি, বড় হাতের n কিন্তু, কতটি পূর্ণ তরঙ্গ হবে? অপশন এ 2টা, অপশন বি 4টা, অপশন সি 3টা, অপশন ডি হচ্ছে n সংখ্যক। কি হবে এটার অ্যান্সার? ভেরি গুড। যারা এটার অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার দিছো, অস্থির। ঠিক আছে, খেয়াল করো, এন মানে কি? আমরা না কিছু কক্ষপথ লিখতাম, তাই না? কে, এল, এম, এন, ও, পি, মনে আছে না ভাইয়া? তাহলে কে মানে কি? প্রথম কক্ষপথ। এল মানে কি? দ্বিতীয় কক্ষপথ। ঠিক আছে, এম মানে কি? তৃতীয় কক্ষপথ। এন মানে কি? চতুর্থ কক্ষপথ। তাহলে আমি আসলে বড় হাতের এন লিখে এই কক্ষপথের নাম্বারটা ইন্ডিকেট করে দিচ্ছি। তাহলে এন মানে কত? চতুর্থ। তাহলে চতুর্থ কক্ষপথে কয়টা পূর্ণ তরঙ্গ দিবে? 4টা। ওকে, তাহলে আলটিমেটলি এইটা ছিল হচ্ছে একটু টেকনিক্যাল কোয়েশ্চেন, তোমাদের বইয়ের পরিশীলনীতে এই টাইপের কিছু কোয়েশ্চেন আছে। ওকে, এই কারণে দেওয়া, যদি পরিশীলনী থেকে তুলে দেয় তখন অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, আমরা এগুলো পারি ইনশাআল্লাহ, তাহলে কোনো প্রবলেম নাই। ইনশাআল্লাহ আমরা নেক্সট টপিকে চলে যাই। 2.2.1 এখানে পড়ানোর পিছনে ভাইয়া তুমি এখান থেকে হচ্ছে বিজ্ঞানীর নামটা পড়বা, বোল্ড লাইন পড়বা। ঠিক আছে, তাহলে রাদারফোর্ড 1911 সালে কোন মতবাদটি প্রদান করেন? কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব। নিলস বোর 1913 সালে কোন মতবাদটি প্রদান করেন? শক্তি স্তরের ধারণা। ডি ব্রগলি 1924 সালে কোনটি প্রদান করেন? দ্বৈত ধর্ম। ঠিক আছে, জাস্ট এইভাবে। ওকে, আচ্ছা, এইবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, খাতা কলম নিয়ে বসে যেতে হবে। ওকে, সবাই খাতা কলমটা বের করো। শোনো, ভুল হয়েছে না, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তুমি তো মেইন ভর্তি পরীক্ষায় ভুল করো নাই, করছো? মেইন পরীক্ষায় ভুল করলে না কথা ছিল, এইখানে তুমি ঠিক করলে না ভুল করলে ডাজন্ট ম্যাটার, বাট তুমি যদি কারেক্ট করো তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে। ওকে, আচ্ছা, মেইন পরীক্ষায় ভুল হওয়া যাবে না। ওকে, আচ্ছা, তাইলে আসো হচ্ছে 2.2.2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5টা স্টার দাও, খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, একজন লিখছে আমারটা হয়েছে, ইয়ে হইলে ভাল লাগে, তাই না? যখন হচ্ছে এটা সবসময় দেখো যে হচ্ছে অ্যান্সার হইলে যে মনের ভিতরে যে একটা পৈশাচিক আনন্দ, হ্যাঁ, ও পারছে, আমি পারছি, ঠিক আছে, অয় পারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা পৈশাচিক আনন্দ উপলব্ধি হয়। আর ফ্রেন্ড পারে নাই দেখলে আরো পৈশাচিক আনন্দ হয়। পুরাই হচ্ছে 3 ইডিয়টস। আচ্ছা, তাহলে দেখো 2.2.2, তাহলে দেখো 2.2.2 তে আমার কোয়ান্টাম সংখ্যা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে বেশ কয়েকটা, যেগুলো একটু জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কথাটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা প্রধানত কয়টি? প্রধান সংখ্যা হচ্ছে প্রধানত 4টি। ওকে, তাহলে নামগুলো জানতে হবে, প্রধান, সহকারী বা অ্যাজিমুথ, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এটা হওয়ার পর আমাকে যেটা জানতে হবে ভাইয়া, এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে এগুলার কিছু সূত্র আছে যেগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি ক্লাসের মধ্যে আচ্ছা, আমি ক্লাসের মধ্যে হচ্ছে এই সূত্রগুলা তোমাদেরকে একটু হচ্ছে পড়াই দিব, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু খাতা কলমটা বের করে রাখতে হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, খেয়াল করো, এন এর মান, ঠিক আছে, আমি সূত্রের শুরুতেই বলে দিছি এন এর মান হচ্ছে কি? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে এন এর মান হবে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 এরকম। তাহলে প্রশ্নে যদি আসে যে এন এর মান কি কি হইতে পারে না, তোমার অ্যান্সার হবে 0 হইতে পারে না, তোমার অ্যান্সার হবে কোনো ভগ্নাংশ হইতে পারে না, তোমার অ্যান্সার হচ্ছে কোনো মাইনাস মান হইতে পারে না।
ঠিক আছে? তাহলে n এর মান হবে শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3। ওকে, আচ্ছা l এর মান, n এর মান যা হবে সেইটার 0 থেকে n-1 পর্যন্ত হবে। তার মানে n এর মান যদি 1 হয় l এর মান হবে 0, n এর মান যদি 2 হয় তাহলে l এর মান হবে 0 আর 1, l এর মান যদি 3 হয় তাহলে l এর মান হবে 0 1 2। ঠিক আছে? তাহলে আলটিমেটলি n এর যা মান হবে, n এর মান হবে ন্যূনতম 1 কম। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। ঠিক আছে? আচ্ছা, এখন এইটার যে বেসিক, এই বেসিকটার একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি লিখে দিচ্ছি দেখো। তবে যদি কোনো মৌল বা ইলেকট্রন নির্দিষ্ট করে দেয়, অর্থাৎ যদি বললো সোডিয়ামের অথবা বললো পঞ্চম ইলেকট্রনের, এমন থাকলে মৌলটির ইলেকট্রনটির যে উপশক্তি স্তর থাকবে তার যে এল এর মান শুধু তাই লিখবে। কথাটা খুবই কনফিউজিং, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো তোমাকে বলছে n ইজ ইকাল টু 3, এটা একটা কোয়েশ্চেন। আবার তোমাকে বলছে সোডিয়াম, এইটার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করো। তাহলে যখন তোমাকে বলবে n ইজ ইকাল টু 3, তখন আমি তোমাকে কোনো মৌলের নামও বলি নাই, কোনো ইলেকট্রন ফিক্সও করে দেইনি। তাহলে তোমার সূত্র হবে 0 থেকে n-1। তাহলে n3 হইলে 0 থেকে l-1, তাহলে l এর মান হবে 0 1 2, কোনো কনফিউশন নাই। কিন্তু এইখানে আমি সোডিয়াম বলছি, তার মানে মৌল ফিক্স করে দিছি। তাহলে এইটার আগে লিখতে হবে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। ওকে, এর বাইরে তো সোডিয়ামের কিছু নাই, তাই না? তাহলে এখানে n এর মান কত হবে? n এর মান হবে 3। n এর মান নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে l এর মান নিয়ে। l এর মান এখন তুমি আর 0 1 2 র্যান্ডমলি বসাই দিতে পারবে না, তোমাকে দেখতে হবে এই মৌলটার মধ্যে কি কি উপশক্তি স্তর আছে। দেখো এখানে s আছে, এখানে p আছে। তাহলে এই s আর p এর যে l এর মান শুধুমাত্র তুমি সেটাই লিখবা। তাহলে দেখো s এর জন্য l এর মান কত লিখে দিচ্ছি 0, p এর জন্য কত 1, d এর জন্য কত 2, f এর জন্য কত 3, g এর জন্য 4, h এর জন্য 5। আমরা এগুলো মুখস্থ করছিলাম কোথায় ভাইয়া? মনে আছে কোনটা নিম্ন শক্তির কোনটা উচ্চ শক্তির? n প্লাস l। যখন লিখতাম 4s তখন লিখতাম 4 প্লাস s এর জন্য l 0 সমান সমান 4। মনে আছে না ভাই? এই 0 কোথা থেকে পাইতা? এই s এর জন্য l এর মান সবসময় কত হয়? 0 হয়। p এর জন্য কত হয়? 1, d এর জন্য কত 2, f এর জন্য কত 3, g এর জন্য 4, h এর জন্য 5। ঠিক আছে? তাহলে এই সোডিয়ামের মধ্যে আমার উপশক্তি স্তর আছে s, উপশক্তি স্তর আছে p, দ্যাটস ওয়াই এখানে মান হবে 0 আর 1। এখানে 2 হবে না কেন? কমন সেন্স ভাইয়া। সোডিয়ামের কি কখনোই ডি ব্লক অরবিটাল আছে? নাই। তাহলে কার জন্য তুমি 2 লিখবা? ঠিক আছে? সো যদি কোনো মৌলের নাম দেওয়া থাকে, ইলেকট্রন দেওয়া থাকে, এই n প্লাস l n-1 এই সূত্র কার্যকরী হবে না। তখন তুমি জাস্ট দেখবা যে কে কে আছে, এটা আরো সহজ, যে যে থাকবে তার l এর মান বসাই দিও। ওকে, তাহলে এটার ক্ষেত্রে m, দেখো m এর সূত্র কি? 0 সহ প্লাস মাইনাস l। তাহলে এখানে হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এইখানে হবে হচ্ছে আমার m 0, এটা প্লাস মাইনাস 1, আর তো কিছু নাই। আর s এর মান হচ্ছে কি? প্লাস মাইনাস হাফ। এটার s এর মান প্লাস মাইনাস হাফ। ঠিক আছে? তাহলে যদি কোনো মৌল থাকে বা ইলেকট্রন থাকে, ইলেকট্রনটাও আমি দেখাই দিব আজকে, সমস্যা নেই। তাইলে আমি এখানে যেই উপশক্তি স্তর থাকবে তার যে এল এর মান শুধু সেটাই লিখবো। ঠিক আছে? ক্লিয়ার ভাই এই জিনিসটা? ক্লিয়ার? আচ্ছা, একজন কমেন্ট করছে যে ভাই 5 নং-এ n এর মান কত হবে? অবশ্যই 2 হবে, তাই না? কারণ 5 নাম্বার যদি আমাকে যেতে হয় 5th ইলেকট্রন, তাহলে 5 পর্যন্ত যাব, দ্যাট মিন্স 1s2 2s2 2p1, তাই না? এই যে এখানে গিয়ে তো থেমে গেছি। তাহলে 5 নম্বরের মানে হচ্ছে ভাই 2p1। তাহলে 2p1 এর n এর মান কত? 2p1 এর n এর মান হচ্ছে 2। ঠিক আছে? ওকে, আরো একবার বলবো। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। যদি তোমার কোনো মৌল বা ইলেকট্রন নির্দিষ্ট করে না দেওয়া থাকে, যেমন এইখানে n is equal to 3, আমি মৌলও বলি না ইলেকট্রনও বলি নাই, আমি একটা র্যান্ডম নাম্বার বলছি, তাইলে সূত্র হবে 0 থেকে n-1। কিন্তু যদি মৌল বা ইলেকট্রন নির্দিষ্ট করে দেই তখন তোমাকে আগে বিন্যাস লিখতে হবে। বিন্যাসের মধ্যে যে উপশক্তি স্তরটা থাকবে, s থাকলে 0, p থাকলে 1, d থাকলে 2, f থাকলে 3, g থাকলে 4, h থাকলে 5, যা থাকবে তুমি স্রেফ সেটাই লিখবা, অন্য কোনো মান লেখা যাবে না। এখানে সোডিয়ামে s ছিল, p ছিল, এই জন্য লিখছি 0 আর 1। ঠিক আছে? আর m এর মান তো জানোই, প্লাস মাইনাস l, s এর মান প্লাস মাইনাস l। ওকে, আচ্ছা ঠিক আছে।
তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা এইভাবে হচ্ছে এইটা বের করবো, ঠিক আছে? তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? প্র্যাকটিস না করলে ক্লিয়ার হয়েছে কিনা আমিও বুঝতে পারবো না। তাহলে দেখো তো, এটা হচ্ছে আমার তৃতীয় শক্তি স্তরে 4টি কোয়ান্টাম সংখ্যার বিন্যাস, আমি লিখেই দিচ্ছি উপরে। তাইলে আমি এখানে যেই উত্তরটা লিখছি মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো এইভাবে আসবে না, এটা আসতো কোথায়? তোমাদের সৃজনশীল প্রশ্নে, ঠিক আছে? এটার তো প্রয়োজন নাই। তাহলে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে এইভাবে, তৃতীয় শক্তি স্তরে বাস্তব সিরিজ কোনটি বের করো। আমি যেটা অ্যান্সার দিছি সেটা ঠিক আছে নাকি ভুল? যদি ঠিক থাকে লিখবা ভাইয়া ঠিক আছে, যদি ভুল থাকে তাহলে হচ্ছে লিখবা ভুল, ভুল আছে। ওকে, আচ্ছা 5s4p কার শক্তি বেশি এটা নিয়ে বলছো, এটা কোনো প্রবলেম নাই, আমি n প্লাস এর পড়াবো, ঠিক আছে? না না, একজন হচ্ছে ভাইয়া অরবিটাল তো এফ পর্যন্ত না, অরবিটাল হচ্ছে তোমার বইয়ের মধ্যেই দুইটা অরবিটাল আরো অ্যাড করা আছে, জি অরবিটাল, এইচ অরবিটাল। ওগুলার জন্য তোমার বইটা মান দেওয়া আছে 4 আর 5, ঠিক আছে? সো এইটা নতুন ইনফো, নতুন না বলতে গেলে হচ্ছে গত বছর থেকে এই ইনফোটা ছিল, হয়তোবা তোমাদের যাদের আহ, একটু শুরুর দিকের বই কেনা তাদের বইতে এটা নাই, ঠিক আছে? আচ্ছা লিখছো ভুল হয়েছে, তৃতীয় শক্তি স্তরের বাস্তব সিরিজ আমি ঠিক লিখি নাই। আচ্ছা কেউ লিখছো সি অ্যান্সার রাইট, ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি তাহলে দেখি হয়েছে কিনা, ঠিক আছে? দেখো তৃতীয় শক্তি স্তর, আমি কি কোনো মৌলের নাম বা ইলেকট্রনের নাম বলছি? বলি নাই। তাহলে এল এর মান নিয়ে কোনো কনফিউশনই নাই, ঠিক আছে? তাহলে এখানে তৃতীয় শক্তি সব হবে কত? 3 3 3। তাহলে 3-এর জন্য আমার এল এর মান কত হবে? 0 1 2, যেহেতু মৌল বা ইলেকট্রন বলা হয়নি, তাহলে এন এর মান কখনোই তো আমার হচ্ছে এল এর সমান হইতে পারে না। এটার মধ্যে কি এই এল এর মানটা আছে? নাই, তাহলে এটা ক্রস, ঠিক আছে? বাকিগুলাই দেখো আমার ঠিক আছে, 2 আছে 2 আছে 1 আছে, হইতে পারে, ঠিক আছে? তাইলে আমার এম এর মান কি কি হবে? 0 হবে, +-1 হবে, +-2 হবে। তাহলে দেখো এখানে 0 আছে, ঠিক আছে, প্লাস আছে, ঠিক আছে। এইটা দেখো +3 দিয়ে দিছে, এটার মধ্যে কি 3 আছে? নাই, তাহলে এটাও বাদ, ঠিক আছে? স্পিনের মান কি হবে? +-হাফ, এখানে কি 0 দেওয়া আছে না? তাহলে এটাও বাদ। এখানে কি দেওয়া আছে? -হাফ, তাহলে এটা কারেক্ট, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল না, এটা কিন্তু কারেক্ট, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় করতে হবে ভাইয়া, কারণ মানে কোয়েশ্চেন কিন্তু সহজ, এই প্রশ্ন কিন্তু তুমি শিওর থাকো ভাইয়া, যদি প্রায় 1 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাহলে 3 থেকে 4 হাজার পরীক্ষার্থী এটা কারেক্ট করবে, তাহলে এটা সোজা কোশ্চেন, ঠিক আছে? এটা ভুল করা যাবে না, ঠিক আছে? এটা খুবই ইজি ব্যাপার না, আমরা দমে যাচ্ছি না, আমরা আরো প্র্যাকটিস করব, আমরা না শেখা পর্যন্ত ছাড়বো না আজকে, ঠিক আছে? ওকে, 5 করবা 6 করবা, ঠান্ডা মাথায় করো, 1 মিনিট সময় আছে, তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, 5 6, ঠিক আছে? ক্লাস আজকে বুঝে যেতে হবে, ওকে? আচ্ছা, স্পিনের মানটা বুঝি নাই, এম এর মানটা বুঝি নাই। এম এর মান হচ্ছে কি +-এল, তাহলে এল যদি হয় 0 1 2, এম হবে +-এল, তার মানে 0, এল এ ছিল 1 তাহলে +-1, এল এ ছিল 2 তাহলে +-2, ঠিক আছে? এম হবে এল এরই +-1, আর স্পিন অলওয়েজ, এটা কোনো চেঞ্জ নেই, +-হাফ -হাফ, ঠিক আছে? ওকে, আচ্ছা, আশরাফুল আরমান, অপশন এ অ্যান্সার। আচ্ছা দেখো এখানে কিন্তু ক্লু দেওয়া আছে ভাইয়া, ওকে, অ্যান্ড ইলেকট্রন স্পেসিফাই করে দিছে, স্পেসিফাই করে দিছে, ঠিক আছে? খেয়াল করো ভাইয়া। আচ্ছা, মারিয়া ডি, অমরাবতী ডি, আচ্ছা সবাই ডি অ্যান্সার দিচ্ছ, ওকে ওকে ওকে, তাইলে আমার গাট ফিলিং বলতেছে ডি অ্যান্সার হইতে পারে, ঠিক আছে? 6 কি হবে? একবারে আসলে আমি একবারে অ্যান্সার দিব, আচ্ছা 6, অন্না শাহ লিখছো সি, নাসরিন সুলতানা 4 কই পেলাম? 4 তো দিই নাই। আচ্ছা জান্নাতুল ফেরদৌস মাহি ডি, মাকসুদা আক্তার ডি, মুশফিকুর রহমান ডি, আর 6 লিখছো সি। ওকে, আমার মনে হয় অ্যান্সার হয়ে গেছে।
আচ্ছা দেখো, চারটি কোয়ান্টাম সংখ্যার কোন মানটির জন্য কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক। হ্যাঁ, আমি বলছি ক্লু দিছে, দেখো ক্লুটা কোথায় দিয়েছে, ক্লুটা দিয়েছে এই যে এইখানে ডি ইলেকট্রন, তার মানে স্পেসিফাইড কার, ডি এর। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে আমি বলছি যেখানেই ডি থাকিবে এবং স্পেসিফাই করে বলে দিলে যা দেওয়া থাকবে তারই এল এর মান লিখতে হবে, অন্য কারো এল এর মান লেখা যাবে না। ঠিক আছে, তাহলে ডি এর জন্য এল কত বলো, 2। তাহলে 2 দিয়ে যেগুলো আছে এগুলো ঠিক, বাকি যারা দেয় না এগুলো ভুল। তাহলে এইটার মান 3 দেওয়া আছে ক্রস, এটার মান 3 দেওয়া আছে ক্রস, প্রথমেই আমার অ্যান্সার বের হয়ে আসছে। ওকে, তাহলে দেখো যদি এটা 4 হয়ে থাকে তাহলে 4 এর জন্য আমার এল এর মান হতে পারে কি 0 1 2 3। তাহলে এম এর মান আমার হতে পারে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। এগুলো করতে না বেশিক্ষণ লাগে না, লিখে ফেলবা। ঠিক আছে, তার তাহলে স্পিনের মান কি হওয়া উচিত ছিল প্লাস মাইনাস হাফ, এখানে আছে 0, তাহলে এটাও বাদ। তাহলে এটা দেওয়া আছে হয়েছে কিনা, তাহলে 4 আগেই বললাম 0 1 2 3 হতে পারে, 2 দেওয়া আছে। ঠিক আছে, এটা প্লাস হাফ প্লাস 1 প্লাস মাইনাস 1 হইতেই পারে, প্লাস 1 দেওয়া আছে, এটাও ঠিক আছে। আর স্পিনের মান মাইনাস হাফ দেওয়া আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে 5 এর অ্যান্সার হচ্ছে ডি। ওকে, তাহলে একটু খেয়াল রাখতে হবে যে আমাকে কোনো ক্লু দিয়েছে কিনা। ঠিক আছে, ক্লু দিয়েছে কিন্তু। ওকে, এইটাতে কি কোনো ক্লু দিছে? না, এটা তো আমার কোনো ক্লুই দেয়নি। ঠিক আছে, আমাকে বলছে 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে, না ইলেকট্রন বলছে না মৌল বলছে, র্যান্ডম কোশ্চেন। তাহলে এখানে আমার কোনো প্রবলেম নাই। তাহলে এখানে যদি 3 হয়, 3 এর জন্য এল এর মান কত হতে পারে 0 1 2। তাহলে এখানে 2 দেওয়া আছে। ঠিক আছে, এটা হতে পারে প্লাস মাইনাস 2 ও হতে পারে, যেহেতু 2 আছে। এটাও হতে পারে প্লাস মাইনাস হাফ হতে পারে। তাহলে এটা একটা বাস্তব সিরিজ। এখানে দেখো 4 এর জন্য 0 1 2 3 পর্যন্ত হতে পারে, এখানে 0 দেওয়া আছে। ঠিক আছে, এম এর মানও এটা যে কোনো একটা হতে পারে, 0 দেওয়া আছে। ঠিক আছে, প্লাস হাফ এটাও ঠিক আছে। এটার ক্ষেত্রে খেয়াল করো 5, তাইলে এর মান হতে পারে 0 1 2 3 4। তাহলে এখানে 0 দেওয়া আছে। ঠিক আছে, এখানে 3 দেওয়া আছে। ঠিক আছে, এটা মাইনাস হাফ। ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করো এটা মান হতে পারে 0 1 2, তাই না, 3 এর জন্য। কিন্তু কখনোই আমার এখানে এল এর মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 পর্যন্তই হবে, 3 পর্যন্ত আর যাবে না। এটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, সো যখন বের করবা ভ্যাপ তোমাকে ফার্স্ট অবভিয়াসলি হইতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি অবশ্যই লিখে লিখে করবা। ঠিক আছে, ভুল হবে না। তাহলে প্রশ্নের গায়ে জাস্ট হচ্ছে একটু পেন্সিল দিয়ে হচ্ছে একটু রাফ করে নিবা, নো প্রবলেম। ওকে, তাহলে দেখবো যে হচ্ছে এটা করে মুছে দিও। ঠিক আছে, তো আলটিমেটলি হচ্ছে প্রবলেম হওয়ার কথা না। তাহলে 5 পারবো 6 পারবো। ঠিক আছে ভাইয়া, এম এর মানটা বুঝতে পারলাম না। এম এর মান তো ভাইয়া এই যে ধরো হচ্ছে যদি এল থাকে 0 1 2, হ্যাঁ, এম এর মান হবে এগুলার সবগুলোরই প্লাস মাইনাস। এখন জিরোর তো প্লাস মাইনাস হয় না, তাই না, এই কারণে জিরোরটা আমরা জিরোই লিখি। 1 এর প্লাস মাইনাস হয় তাহলে প্লাস মাইনাস 1, 2 এর প্লাস মাইনাস হয় তাহলে প্লাস মাইনাস 2। যাহাই এল তাহাই এম, জাস্ট আগে একটু প্লাস মাইনাস বসিয়ে দেব, তাহলে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওয়াও, একজন লিখছে আমার দুইটাই হয়েছে ইয়ো। ঠিক আছে, আমরাও ইয়ো। ঠিক আছে ওকে, আমরা চলে আসি হচ্ছে নেক্সট পেজে। আমাদের যে নেক্সট পেজে তথ্যগুলো আছে ভাইয়া, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে জাস্ট আমরা যখন হচ্ছে দাগানো বইটা তোমাদেরকে দিয়ে দিব ওইখান থেকে দেখে নিবা। এটাতে পড়ার মতো কিছু নাই, যেটা পড়ার মতো আছে আমি সেইটাকেই সংক্ষেপ করে এখানে নিয়ে আসছি। ওকে, তাহলে আমরা এখান থেকে পড়বো যে প্রধান শক্তি স্তরে, এটা 1 নম্বর সূত্র, উপশক্তি স্তর সংখ্যা লিখছি এন সংখ্যক। আসলে কি মিন করছি আমি, খেয়াল করো। উদাহরণ n is equal to 3, তাহলে n মানে কি প্রধান শক্তি স্তর। তাহলে প্রধান শক্তি স্তর দেওয়া আছে কয়টা, 3 নাম্বার। ঠিক আছে, তাহলে উপশক্তি স্তর সংখ্যাও সমান সমান কয়টা হওয়ার কথা, 3টা। সূত্র অনুযায়ী দেখি হয়েছে কিনা। দেখো n হচ্ছে প্রধান শক্তি স্তর 3, এর উপশক্তি স্তর দ্যাট মিনস এল কি কি হয়, 0 হয় 1 হয় 2 হয়, তাই না। কেন, কারণ এল এর উপশক্তি স্তর হচ্ছে 3টা, একটা হচ্ছে 3s, একটা হচ্ছে 3p, একটা হচ্ছে 3d, তাই না ভাইয়া। এস এর জন্য কত হবে 0, পি এর জন্য কত হবে 1, ডি এর জন্য কত হবে 2। ঠিক আছে, এইভাবে আসছে। তাহলে কয়টা লিখছি, 3টা লিখছি না। তাহলে প্রধান শক্তি স্তর 3 হলে তার উপশক্তি স্তর কয়টাই হয়, 3টা। তাহলে কি সংখ্যা আছে, প্রধান শক্তি স্তর সংখ্যক বা এন সংখ্যক। ওকে, আবার দেখো n ইজ ইকুয়াল টু যদি 2 হয়, n এর কয়টা মান আছে, দুইটা, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। ঠিক আছে, তাই n এর মান যত উপশক্তি স্তর তত। তাহলে n যদি হচ্ছে ভাইয়া 3 হয়, উপশক্তি স্তর সংখ্যাও কয়টি হবে, 3টি। ঠিক আছে, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর একটু কষ্ট করে দিয়ে দাও। এল তম কক্ষপথে, ওই যে বড় হাতের এল, এল তম কক্ষপথে কয়টি উপশক্তি স্তর আছে। ঠিক আছে, অথবা এল এর জন্য কোনটি
বাস্তব। দেখো কোয়েশ্চেন কত ভাবে করা যায়, ঠিক আছে? উপশক্তি স্তর কয়টি অ্যান্সার দিবা? এল এর জন্য বাস্তব আমি অপশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 2s, b 2d, c 3s, d 4b। ঠিক আছে, কোয়েশ্চেনটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, তুমি যদি কোয়েশ্চেন একবার বুঝে যাও না, কোয়ান্টাম সংখ্যার চেয়ে মজার জিনিস কিছু হতে পারে না, ঠিক আছে? তোমাকে যেমনি কোয়েশ্চেন দেয় তুমি জাস্ট হচ্ছে কোয়েশ্চেনটা দেখে একদম ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে খেয়াল করো, সবাই মোটামুটি অ্যান্সার দিচ্ছে এল তম, তাহলে আমার হচ্ছে কে এল, তার মানে দ্বিতীয় কক্ষপথ, তাহলে কয়টা উপশক্তি স্তর দিবে? দুইটা। এখন দ্বিতীয় শক্তি স্তর যেহেতু, তাহলে দুইটা কি কি আছে? 0 আর 1, তাহলে একটা হচ্ছে 2s, একটা হচ্ছে 2p, এই দুইটাই হচ্ছে এল তম কক্ষপথের বাস্তব সিরিজ। এছাড়া যা কিছুই আছে সবকিছুই কি? অবাস্তব। তাহলে 2s এটা একটা কি? বাস্তব সিরিজ, তাহলে এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, 2d অবাস্তব, 3s বাস্তব, 4b ও বাস্তব, কিন্তু এরা কেউই এল এর মধ্যে পড়ে না। ঠিক আছে, এই জন্য টু এল এর জন্য বাস্তব হচ্ছে 2s। ওকে, বুঝে গেছে? হ্যাঁ, তাহলে দেখো মজার জিনিস কিন্তু, হ্যাঁ, তুমি একবার বুঝে গেলে কোয়ান্টাম সংখ্যা মানে তোমার নিজেরই করতে খুব পছন্দ হবে, মনে হবে যে আল্লাহ এগুলা মানে এগুলা কই ছিল এতদিন। আচ্ছা, কোয়ান্টাম সম্পর্কিত কিছু সূত্র, ঠিক আছে? আচ্ছা, কোয়ান্টাম সম্পর্কিত আরো কিছু সূত্র, এটা হচ্ছে আমার নাম্বার 2, এটা হচ্ছে আমার নাম্বার 3, এটা হচ্ছে আমার নাম্বার 4, এটা হচ্ছে আমার নাম্বার 5। ঠিক আছে, আমি পাঁচটা সূত্র এখান থেকে হচ্ছে মুখস্থ করব। তাহলে দেখো, প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র তোমরা সবাই জানো, এন স্কোয়ার। ইলেকট্রন, এটা অনেক পুরনো সূত্র, 2n স্কোয়ার। উপশক্তি স্তরে অরবিটাল 2s+1, ইলেকট্রন হচ্ছে 2 × 2s+1। আচ্ছা, কেন দেখাচ্ছি? কারণ হচ্ছে আপনারা ভুল করেন। ভুল কোথায় করেন? প্রথম কথা হচ্ছে কোনটা এন এর সূত্র, কোনটা এল এর সূত্র, এটা নিয়ে প্যাঁচ লাগে আপনাদের। মনে রাখবেন, সূত্রে যদি চায় প্রধান শক্তি স্তরে, তাহলে ভাই এটার প্রতীক কি? এন, তাহলে এর সকল সূত্র কি দিয়ে হবে? এন দিয়ে। আবার যদি প্রশ্নে চায় উপশক্তি স্তর, ইনার প্রতীক কি? এল, তাহলে তাহার সকল সূত্র কি দিয়ে হবে? এল দিয়ে। সিম্পল। আবার আমরা জানি যে কোনো জায়গায় যে কোনো অরবিটালে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে? দুইটা, তাই না? যেমন এই এস এর এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। আবার পি এর যেই তিনটা ঘর আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটা ঘরের মধ্যে দেখো তো হাইয়েস্ট কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? দুইটা করে, তাই না? তাহলে আলটিমেটলি অরবিটাল নাম্বার যা আছে, ইলেকট্রন নাম্বার সবসময় তার কি হবে? দ্বিগুণ। তাহলে সূত্রের মধ্যে ইলেকট্রন চাইলে আপনি খুঁজবেন যে আগে কোন জায়গায় দুই আছে, যেটাতে দুই থাকবে ওইটা ইলেকট্রনের, না থাকলে ওইটা অরবিটালের। ঠিক আছে, আর প্রধান শক্তি স্তর চাইলে এন দিয়ে সূত্র, উপশক্তি স্তর চাইলে এল দিয়ে সূত্র। এরপরে আসলে ভুল করার কোনো অপশনই নেই। ঠিক আছে, তাহলে আমাকে এই জিনিসগুলো একটু জানতে হবে। ওকে, তাহলে দেখেন সহজ হয়ে গেছে। তৃতীয় শক্তি স্তরে তাহলে প্রধান শক্তি স্তর অরবিটাল সূত্র কি? এন স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, ইলেকট্রন 9 দুগুণ 18। উপশক্তি স্তরে তাহলে এল দিয়ে সূত্র, তাহলে 2s+1, তাহলে ইলেকট্রন কি? 2 × 2s+1। তাহলে ডি অরবিটাল, ডি এল এর মান কত? 2, তাহলে 2 × 2 + 1 কয়টা হলো? 5টা, ইলেকট্রন 5 × 10। ওকে, তাহলে পড়াটা কিন্তু খুব ইজি, তাই না? হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় রেখে একটু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক আপনাদের জন্য। আপনারা একটু সলভ করেন 126 থেকে 128। আপনাদের কাছে সময় হচ্ছে একদম 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমার এই তিনটা প্রশ্নের উত্তর চাই। ওকে, আচ্ছা শোনো, ওই ভাইয়া আরেকবার এইভাবে লিখবা না, হ্যাঁ? কোন টপিকটা বুঝলো এটা লিখবা। তাহলে আমি তো বুঝতে পারতেছি না যে হচ্ছে তুমি কোন টপিকটা হচ্ছে দেখতেছো না বা বুঝতেছো না, ওইটা আমাকে হচ্ছে একটু বলতে হবে। ভাই টপিকটার নাম বলো যে ভাইয়া এটা বুঝি নাই, তাহলে আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। দরকার হলে বারবার বলবো, ঠিক আছে? একবার না হইলে বারবার, ঠিক আছে? একবার না পারিলে দেখো শতবার। ওকে, অনেকে অ্যান্সার করে দিছো 126 বি। ওকে ফাইন, তাহলে আমরা একটা একটা করে দেখি, আপনারাও হচ্ছে অ্যান্সার গুলা
একটা একটা করে দিতে থাকেন। হ্যাঁ, তাহলে দেখো আমাকে বলছে পরমাণুর পঞ্চম শক্তি স্তর, প্রধান শক্তি স্তর সূত্র কি এন দিয়ে, তাহলে ইলেকট্রন চাইছে, তাহলে আগে হবে 2, কি সূত্র 2n স্কয়ার। দ্যাট মিন্স আমার এখানে 2 ইনটু পঞ্চম শক্তি 5 স্কয়ার, দ্যাট মিন্স 25 ইনটু 2, দ্যাট মিন্স 50। ঠিক আছে। আচ্ছা, নেক্সটটা কি হবে ভাইয়া? 127। আচ্ছা, তোমরা অনেকেই দেখছো যে ব্লার হয়ে যাচ্ছে। তোমাদের পাশাপাশি কিন্তু আমি আমার মোবাইলটাও হচ্ছে রাখছি, এবং তোমরা যদি জাস্ট একটু হচ্ছে জুম করো, এটা আসলে ব্লার হওয়ার কোনো কারণ নাই। আর যদি ব্লার হয়ে থাকে ভাই, আনফরচুনেটলি সম্ভবত হচ্ছে তোমার নেটওয়ার্কে একটু ঝামেলা আছে, কারণ আমার স্ক্রিনে কিন্তু ব্লার আসতেছে না। ঠিক আছে। ওকে, অ্যান্সার হয়ে গেছে, সবাই বলছো বিবিসি। ঠিক আছে, তাহলে একটার অ্যান্সার আমার হয়ে গেছে 50। আচ্ছা, টুপি অরবিটাল, তাহলে আমি বলছি যে ক্লু দিছে কিনা দেখো, এটা কিন্তু স্পেসিফাই করে দিচ্ছে। ওকে, এটা একটা অরবিটাল ইলেকট্রন স্পেসিফাইড। তাহলে দেখো 2 আছে, পি আছে, তাহলে এন এর মান 2 হবে, আর পি এর জন্য এন এর মান 1 হবে। তাহলে 2 আর 1 যেগুলোর আগে নাই ওগুলো আগে কাটো, তাহলে এটার আগে নাই ক্রস, এটার আগে নাই ক্রস। ঠিক আছে। এবার খেয়াল করো, পি এর জন্য আমি জানি যে এল এর মান হচ্ছে 1, এখন যার 1 আছে ভাই, তার সামনে কত আছে, 0 আছে, তাই না? তাহলে এম এর মান হবে 0 কমা প্লাস মাইনাস 1। সহজ জিনিস, যার 1 আছে ভাই, 2p আছে। 2p তো লাভ দিয়ে চলে আসবে না, তাই না, কোনো ইলেকট্রনে? তার আগে অবশ্যই তাকে 1s থাকতে হবে, তার আগে অবশ্যই তাকে 2s থাকতে হবে। ঠিক আছে। তাহলে এই 1s 2s যদি থাকে তারপরে না 2p আসবে, তাহলে যার 2p আছে তার অবশ্যই এই দুইটাও আছে। তাহলে তার আগে এর মান অবশ্যই 0 লিখতে হবে, তাহলে এখানে 0 আছে, প্লাস মাইনাস 1ও আছে এম এর মান। ঠিক আছে। তাহলে আমার মানটা হবে -1 0 1। ঠিক আছে, তার মানে পি। ওকে, 3D উপশক্তি স্তর, এইটাও হচ্ছে আমার হচ্ছে স্পেসিফাইড কোয়েশ্চেন। এটাও স্পেসিফাই কোশ্চেন। এখানে হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কয়টি সেটা বলছে। ঠিক আছে। তাহলে ডি উপশক্তি স্তরে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান খেয়াল করো হচ্ছে আমার 5টি। ঠিক আছে। কেন? কারণ আমরা সবাই জানি ডি এর জন্য আমার অরবিটাল কয়টা, 5টা। অরবিটালটাই আমার কার মানটাকে ইন্ডিকেট করে, এম এর মান কয়টা এম হবে। ঠিক আছে। অথবা আমরা এইভাবেও করতে পারি, যদি 3D লিখি ভাই। ঠিক আছে। তাহলে ডি এর আগে কি কি আছে, 3s ও আছে, 3p ও আছে। তাহলে এটার জন্য আমার এল এর মান আসবে কত, 0। এটার জন্য হচ্ছে 1, এটার জন্য হচ্ছে কত, 2। তাহলে 0 কমা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। ঠিক আছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে 5। ঠিক আছে। ওকে। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু দেখব। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব 5 মিনিটের। ঠিক আছে। এই 5 মিনিটের ব্রেকের মধ্যে তোমরা এটা অ্যান্সার দিবা। 5 মিনিট না, 2 মিনিটের একটা ব্রেক। এই 2 মিনিটের ব্রেকের মধ্যে তোমরা এইটা অ্যান্সার দিবা, তারপর আমি আরেকটা টপিক একটু বুঝিয়ে দিব। ঠিক আছে। দুই মিনিট সময়। ঠিক আছে।
ওকে, আচ্ছা আমার মনে হয় যে হচ্ছে হয়ে গেছে। তাহলে খেয়াল করো এফ শক্তি স্তরে মোট কয়টি অরবিটাল আছে, তাহলে এফ এর জন্য এর মান কত ভাইয়া 3, তাহলে 2 গুণ 3 যোগ 1 তাহলে হচ্ছে 7টি। ওকে আচ্ছা, এইবার এই যে পেজটা আছে 105, এই পেজটার মধ্যে আমি আসলে কি শিখব সেটা আমাকে একটু জানতে হবে প্রথমে, ঠিক আছে? তাহলে এই পেজটা থেকে আমি যেটা আসলে জানতে চাই সেটা হচ্ছে আমার এখানে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এইটা দিয়ে হচ্ছে কিছু মান দেওয়া আছে তাই না? তাহলে এই মানগুলা হচ্ছে আমাকে একটু কষ্ট করে হচ্ছে জানতে হবে বা পড়তে হবে, ঠিক আছে? তাইলে প্রশ্ন কি আসবে তোমাদের মাঝে মধ্যে, কিছু কোয়েশ্চেন আসে না মাঝে মধ্যে কিছু কোয়েশ্চেন আসে না যে হচ্ছে E1 E2 এই ধরনের ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার বিন্যাস বের করো, তাহলে ওই জিনিসটার জন্যই আমি হচ্ছে এটা হচ্ছে করাবো, ঠিক আছে? তাহলে দেখো প্রশ্নে যদি আসে যেমন E1 E1, ঠিক আছে? তাহলে E1 এর ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার বিন্যাস বের করো, 4টি কোয়ান্টাম সংখ্যার বিন্যাস বের করো, ঠিক আছে? E1, E1 মানে হচ্ছে কি? E1 মানে হচ্ছে ইলেকট্রন, কোনটা? প্রথম ইলেকট্রন, ঠিক আছে? তাহলে E1 এর প্রথম কথা হচ্ছে আমাকে বিন্যাস লিখতে হবে। বিন্যাসটা কি? 1s1, তাই না ভাই? তাহলে 1s1 যখন লিখছো তাহলে n এর মান এখান থেকেই আসবে। n এর মান কত? 1। n এর মান কার জন্য হবে? এটা কোন উপশক্তি স্তর আছে? s, তাহলে s এর জন্য মান হবে 0। ওকে, m এর মান এটা যদি 0 হয় এটার মানও কত হবে? 0ই হবে, তাই না? আর স্পিনের মান, এইটা খেয়াল করো, যে কোনো জায়গায় আমরা যখন অরবিটালে ইলেকট্রন লিখি তখন প্রথম ইলেকট্রনটাকে এইভাবে লিখি, তাই না? তাহলে এটা কি মুখী স্পিন? ঊর্ধ্বমুখী। এই জন্য প্রথম ইলেকট্রনটা অলওয়েজ কি হয়? পজিটিভ। আর এই জায়গার মধ্যে দেখো এটা হচ্ছে কি? নিম্নমুখী স্পিন। এটা হচ্ছে তার সেকেন্ড ইলেকট্রন, এই জন্য এটার মান হয় হচ্ছে মাইনাস। ঠিক আছে? তাহলে দেখো তো ভাই, এই যে এইখানে আমার কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। 1 মানে কি? প্রথম ইলেকট্রন, এই জন্য এটার স্পিনের মান হবে প্লাস অফ। এখন যদি এখানে E1 না থেকে ভাই যদি E2 বলা থাকতো, ওকে, তাইলে খেয়াল করো E2 মানে কি? দ্বিতীয় ইলেকট্রন, তাহলে বিন্যাস কত হবে? 1s2, তাই না? তাইলে আমার n এর মান হয়তো কত? 1, l এর মান কত হইতো? 0, m এর মানও কত হইতো? 0, কিন্তু s এর মান এটা 1 আছে না 2 আছে? 2 আছে, তাহলে নিচের দিকে, তাহলে অবশ্যই এটা হচ্ছে মাইনাস অফ। বোঝা গেছে ভাই? তাহলে আলটিমেটলি মাথায় রাখতে হবে প্রথম ইলেকট্রন যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ স্পিনে, দ্বিতীয় ইলেকট্রন যেটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ স্পিনে, ঠিক আছে? এই জিনিসটা আগে আমরা একটু দেখে নেই তাহলে আমাদের সাথে ঠিক আছে কিনা, ঠিক আছে? তাহলে এটা আমি লিখলাম। এখন তুমি দেখো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয়ে থাকে, তার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হয়? 0ই হয়, তাই না? কেন? কারণ আমার এটার নাম কি? আমার এটার নাম হচ্ছে 1s। 1 এর তো আর কেউ নাই। পি আছে? নাই। টি আছে? নাই। তাহলে 1 এর শুধুমাত্র কি হইতে পারে? এসই হইতে পারে। তাহলে এস এর জন্য এল এর মান কত? 0, ঠিক আছে? এস এর জন্য এম এর মান সবসময় কতই হবে? 0ই হবে। আর দেখো এটা ফার্স্ট ইলেকট্রন না, তাহলে এটা হচ্ছে E1, কি দিছে? প্লাস অফ। এটা সেকেন্ড ইলেকট্রন না ভাই, এটা হচ্ছে E2, কি দিছে? মাইনাস অফ। ঠিক আছে? এটা হচ্ছে সেটার জন্য তোমাকে যদি বলে অমুক ইলেকট্রনের জন্য তমুক ইলেকট্রনের জন্য এল এর মান কত, এই হচ্ছে আমার এল এর মান। বুঝা গেছে ভাইয়া? তাহলে আলটিমেটলি এভাবেই কিন্তু হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? তাইলে আমি তোমাদেরকে হচ্ছে একটা করতে দিচ্ছি, তোমরা করো। আর এর মাঝে যদি কেউ না বুঝো তাইলে আমি আবার বুঝিয়ে দিব। E11
11তম 11তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম বিন্যাস। 11তম, ঠিক আছে? তাহলে এন কত, এল কত, এম কত, এস কত? 11তম। একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার করছো, দুই একজন জাস্ট একটু আবার জানতে চাইছো, আমি আবার বলতেছি, নো প্রবলেম, বাট এবার একটু কেয়ারফুলি শুনে নাও, হ্যাঁ? আচ্ছা, খেয়াল করো, E11, তাহলে আমাকে আগে 11-র বিন্যাস লিখতে হবে। তাহলে 11-র বিন্যাস লিখি, 1s2, 2s2, 2p6, 3s1, তাই না ভাইয়া? তাহলে খেয়াল করো, 11 মানে কি? এই পর্যন্ত গেলে তো 11 হবে, তাহলে 11তম ইলেকট্রনটার নামই হচ্ছে ভাইয়া 3s1। তুমি বিন্যাস লিখে, যেমন তোমাকে যদি বলতাম পঞ্চম, ফিফথ, ঠিক আছে, তাহলে তুমি 5 পর্যন্ত বিন্যাস লিখতে, 1s2, 2s2, 2p1। তাহলে পঞ্চম ইলেকট্রন যেটাতে গিয়ে শেষ হবে সেটাই 5। তাহলে 2p1 এ গিয়ে শেষ হয়েছে, তাহলে 2p1 হচ্ছে পঞ্চম ইলেকট্রন, তাহলে পঞ্চমের নাম হচ্ছে 2p1। তাহলে 11তম কোথায় গিয়ে শেষ হয়েছে? 3s1 এ, তাহলে 11তম নাম হচ্ছে 3s1। তাহলে n এর মান তো এটাই, তাই না? তাহলে n হচ্ছে 3। এল এর মান আসবে এখানে যে উপশক্তি স্তর থাকবে, এস, পি, ডি, এফ যা থাকুক সেটা দিয়ে। তাহলে এখানে কি আছে? এস। এস এর জন্য এল এর মান কত? 0। আবার এম এর মান মানে কি? প্লাস মাইনাস এল। তাহলে এখানে 0 হইলে এটা কত হবে? 0ই হবে। আর স্পিন বসি উপরে যদি 1 হয় তাহলে অবশ্যই এটার মান কত? প্লাস আপ। যদি 2 হইতো তাহলে লিখতাম মাইনাস আপ, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ব্যাখ্যা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3, 0, 0 প্লাস আপ। ঠিক আছে হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে, এটা শেষ হয়ে গেল। নেক্সট টপিক হচ্ছে 2.2.4, ঠিক আছে, 2.2.4। আচ্ছা, এখান থেকে আমরা কি করব? এখান থেকে তোমরা কিছু জিনিস একটু ভুল করো, হ্যাঁ? আমি চাচ্ছি যে তোমরা যেন ভুল না করো। তোমরা ভুল কোন জায়গাটাতে করো? এই যে এইখানে তোমাদের বইয়ে দুই রকম কথা আছে। মূল কণিকা কয় প্রকার? অনেক বইতে লেখা আছে 3 প্রকার। আমার দরকার নেই, আমার মেইন বই কোনটা ভাইয়া? হাজারি স্যার। তাহলে আমি মনে রাখবো মূল কণিকা প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী, ঠিক আছে? এর বাইরে কোনো মূল কণিকা নাই, ওকে? আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেগুলো ওই বইতে মূল কণিকা বলছে, সেগুলো স্যারের বইতে বলা আছে এরা হচ্ছে স্থায়ী মূল কণিকা। তাহলে মূল কণিকা প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে স্থায়ী, একটা অস্থায়ী। স্থায়ী মূল কণিকা আবার 3 প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি কি করব? নেক্সট আমি করব হচ্ছে পরের পেজ। পরের পেজে খেয়াল করো আমার কি দেওয়া আছে। অস্থায়ী মূল কণিকার কিছু এক্সাম্পল দেওয়া আছে, আর এই দুই টাইপের বাইরে আরো এক ধরনের কণিকা বলছে, যদি এটাকে কোনো শ্রেণী বিভাগে ফেলা হয় নাই, সেটা হচ্ছে কম্পোজিট। তোমাকে এত কষ্ট করার দরকার নেই, তুমি স্রেফ এইটাকে, আমি যে ফ্লো চার্টটা লিখাই দিচ্ছি, এই ফ্লো চার্টটা যে কোনো একটা জায়গায় বইয়ের বা যে কোনো একটা জায়গায় একটু কষ্ট করে লিখে রাখো, এই ফ্লো চার্টটা একটু মনে রাখবে, ঠিক আছে? লিখো মূল কণিকা, মূল কণিকা
দুই দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। ওকে, এছাড়াও আরো এক ধরনের আছে, সেটার নাম হচ্ছে কম্পোজিট, বাট এটাকে স্যাররা মূল কণিকা বা মূল কণিকার ভিতরে অন্তর্ভুক্ত করেন নাই, ঠিক আছে। কম্পোজিট, তাহলে স্থায়ী হচ্ছে তিনটা, কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পেন। কম্পোজিট হচ্ছে দুইটা, একটা আলফা আর একটা হচ্ছে ডিউটেরন, ঠিক আছে। আর বাকি যা কিছু আছে, বাকি সব এরা হচ্ছে অস্থায়ী, তার মানে পজিট্রন, এন্টি নিউট্রিনো, মানে যা খুশি আছে, ঠিক আছে, এন্টি নিউট্রিনো, যা খুশি তাই আছে, সবকিছুই হচ্ছে কি আমার অস্থায়ী মূল কণিকা, ঠিক আছে। তাহলে হচ্ছে আলটিমেটলি এই বক্সটা একটু মনে থাকলে তোমার আর কখনো ভুল হবে না। তাহলে মূল কণিকা দুই প্রকার, স্থায়ী, অস্থায়ী। স্থায়ী আবার তিন প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে। আর কম্পোজিট দুইটা, একটা আলফা কণা আর একটা ডিউটেরন কণা, বাকি যা কিছু আছে সবকিছু অস্থায়ী কণিকা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাকে এই তথ্যগুলা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে খেয়াল করো, আমার আইসোটোপ, আইসোটোন, আইসোমার বার, এগুলার ক্ষেত্রে কিছু কথা বলা আছে। প্রশ্নে আসলে এগুলার ডেফিনেশনটাই বেশি আসে। তারপরও কিছু টপিক আছে যেটা বিভিন্ন সালে মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিচ্ছে এবং আমরা ভুল করি, ঠিক আছে। ভুল যেন না করি এই জন্য আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে একটা তথ্য আছে, হাইড্রোজেনের পরমাণুর কয়টি আইসোটোপ আছে? তিনটা। একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম। মাঝে মাঝে প্রোটিয়ামকে এইটাও বলা হয়ে থাকে, হাইড্রোজেন, ঠিক আছে। তাইলে তোমার প্রশ্নে যদি কখনো আসে নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়, অপশন এ তে ধরো দেওয়া আছে হচ্ছে হাইড্রোজেন, অপশন বি তে ধরো দেওয়া আছে হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, প্রোটিয়াম, অপশন সি তে ধরো দেওয়া আছে ডিউটেরিয়াম, অপশন ডি তে দেওয়া ধরা আছে হচ্ছে তোমার ট্রিট্রিয়াম, হ্যাঁ, তুমি কোনটা অ্যান্সার দিবা? তুমি তখন অ্যান্সার দিবা হাইড্রোজেন। ওকে, ব্ল্যাঙ্ক অ্যান্সার দেওয়া যাবে না। কিন্তু যদি তোমার অপশনে প্রোটিয়াম না থেকে হাইড্রোজেন থাকে এবং অপশনে কোথাও থাকে কোনোটিই নয়, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে স্যাররা কিন্তু হচ্ছে হাইড্রোজেনকে একটা আইসোটোপ হিসেবে ধরছেন, যেটা গুহ স্যারের বইতে আছে। সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে কোনোটিই নয়। ওকে, তাহলে চারটার নামই যদি থাকে হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম, তখন অ্যান্সার দিবা হাইড্রোজেন। আর যদি তিনটার নাম থাকে এবং কোনোটি নয় এই অপশনটা থাকে, তাহলে অ্যান্সার দিবা হচ্ছে কোনোটি নয়। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয় যে হচ্ছে কখন কোনটা অ্যান্সার দিব, ঠিক আছে। কারণ যেহেতু বইয়ের মধ্যে উল্টাপাল্টা করে লিখছে, আমাদের তো কিছু করার নেই, আমাদেরকে একটু ঠান্ডা মাথায় রেখে পড়তে হবে। আচ্ছা, ডিউটেরিয়াম অক্সাইডকে কি বলা হয়? ভারী পানি বলা হয়। এই সংকেতটা জিজ্ঞেস করে, ডিউটেরিয়াম অক্সাইডের সংকেত কি, ঠিক আছে, D2O। ওকে, আচ্ছা, এই 3 নাম্বার পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 15 আর হচ্ছে 17, 2 বছরই কোশ্চেন আসছে। সেম কোশ্চেন কি, দুই একটি মৌল ব্যতীত, যেমন সোডিয়াম, অরাম বাদে প্রকৃতিতে প্রায় সব মৌলের একাধিক আইসোটোপ আছে। কোশ্চেন করছে কি ঘুরাইয়া, কোন মৌলের একটি মাত্র আইসোটোপ আছে, ঠিক আছে। তাহলে দুইটা আছে, একটা সোডিয়ামের, একটা হচ্ছে অরামের, ঠিক আছে। তাহলে প্রশ্নে আসছিল অরাম, ওকে, সরি সোডিয়াম আসছিল। ওকে, তাহলে কোন কোন মৌলের একটা করে আইসোটোপ আছে? দুইটা মৌল, একটা সোডিয়ামের, একটা অরামের। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলা কিভাবে? এগুলো খুব সহজ, তাই না? এগুলা হচ্ছে যদি টোপ, তার মানে কি আছে? প আছে, তাহলে এটা কি সংখ্যা সমান হবে? প্রোটন সংখ্যা। যদি বলে টোন, তাহলে কি আছে? দন্তন্য আছে, তাহলে কি সংখ্যা সমান হবে? নিউট্রন সংখ্যা। যদি বলা হয় হচ্ছে বার, ঠিক আছে, তাহলে কি সংখ্যা সমান হবে? ব আছে, তাহলে ভর সংখ্যা, ঠিক আছে। তাহলে সহজ ভাষায় বলতে গেলে আইসোটোপ মানে প্রোটন সমান, টোন মানে নিউট্রন সমান, ভর মানে ভর সমান, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে বেসিক্যালি মনে হয় আমরাও যারা হচ্ছে তোমরাও মুখস্থ করছো তারা মনে হয় এইভাবেই মুখস্থ করছো। ওকে, কারণ আমরা এইভাবেই করতাম, সো তোমাদের তো অন্যভাবে করার অপশনটা কম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। এখান থেকে যে জিনিসটা আমি একটু দেখানোর জন্য রাখছিলাম সেটা হচ্ছে কি, এই সংখ্যাটা তোমাদের বইতে দেওয়া নাই, ঠিক আছে। এটা একটু লিখে রাখো যে ইলেকট্রনের আমার একটা ভর কেজি এককেও আছে, তাহলে ওটা কি 9.1 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে। গ্রামটাকে গ্রাম এককে না দিয়ে কেজি এককে দিতে পারে। ওকে, আর একটু আগে বলছিলাম ওটা থেকে মনে আছে যে কক্ষপথে অবস্থান করে কোনটা? ইলেকট্রন। আর প্রোটন নিউট্রন কই থাকে?
নিউক্লিয়াসে এই প্রোটন থাকার কারণে নিউক্লিয়াসটা কি হয় ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে। সো আলটিমেটলি হচ্ছে এই প্রোটন আর ইলেকট্রন নাম্বার দুইটা সমান হওয়ার কারণে পরমাণু হয় বিদ্যুৎ নিরপেক্ষ, কিন্তু নিউক্লিয়াস নিজে কিন্তু হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রাখতে হবে, নিউক্লিয়াসে কে থাকে প্রোটন নিউট্রন, বাইরে কে থাকে ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, ওকে, এগুলা খুবই সিলি সিলি পড়া, বাট খেয়াল রাখতে হয় এই কারণে, কারণ এই সিলি সিলি টপিকগুলো কেন যেন হচ্ছে মিস হয়ে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে সলভ করে রাখো, দেখো পারো কিনা, ঠিক আছে। 16, 17, 18। ওকে, অন্য কালার ইউজ করবো, ঠিক আছে, অন্য কালার ইউজ করবো। ওকে, ব্ল্যাক নিলাম। আচ্ছা, একজন লিখছো যে 11তম ইলেকট্রন 3p(x1) কিনা, না হ্যাঁ, 11তম ইলেকট্রনটা 3p(x1) না, কারণ 11 বিন্যাস হচ্ছে 3s, তাই না। পি আসবে হচ্ছে তোমার 13 থেকে, মানে 12 পর্যন্ত হচ্ছে 2s2, তারপরে আসবে হচ্ছে 2p গুলা, 3p গুলা, সরি, 3p গুলা আসবে হচ্ছে 12 পর থেকে 18, 13 থেকে 18 পর্যন্ত, ঠিক আছে। সো 11 নাম্বারটা অ্যাকচুয়ালি হচ্ছে 3s1 হবে। ওকে, সবাই অ্যান্সার করে দিচ্ছ, কি লিখছো, একজন লিখছো আফসানা ডিএসসি, আশা লিখছো এসি, সুমাইয়া আফরিন ডি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, হ্যাঁ। কম্পোজিট কণিকা কয়টা, তাহলে আমরা একটু আগে পড়ছিলাম ভাইয়া, কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরিয়াম, তাই না। তাহলে এখানে দেখো কি আছে, ডিউটেরিয়াম আছে। যারা ডিউটেরিয়াম একটু খেয়াল করো নাই হয়তো, এটা হাইড্রোজেনের আইসোটোপ, কম্পোজিট কণিকা নাম, হ্যাঁ। ডিউটেরিয়াম নামটা হচ্ছে ডিউটেরন, যেটা কম্পোজিট। ওকে, আচ্ছা, কোন জোড়াটি আইসোবার, দেখো এখানে আমার আইসোবার, দ্যাট মিন্স কি সংখ্যা সমান, আমার ভর সংখ্যা সমান। তাহলে প্রথম অপশনটাতেই দেখো আমার ভর সংখ্যা সমান আছে, অ্যান্সার হয়ে গেছে। তারপর বাকিগুলো একটু দেখি, এটার মধ্যে নিউট্রন নাম্বার সমান, তাহলে এটা আইসোটোন, তাই না। এটার মধ্যে আমার হচ্ছে প্রোটন সংখ্যা সমান, তাহলে এটা আইসোটোপ। এটার মধ্যে প্রোটন সংখ্যা সমান, তাহলে এটা আইসোটোপ। নিচের কোন জোড়াটি আইসোটোন, তাহলে কি সংখ্যা সমান হবে, নিউট্রন, তাই না। তাহলে দেখো প্রথম অপশনটাকে ভর সমান, এটা আইসোবার। দ্বিতীয় অপশনটাতে দেখো এটা প্রোটন সমান, এটা আইসোটোপ। এখানে আমার হচ্ছে ভর সমান, তাহলে এটা আইসোবার। এখানে আমার নিউট্রন হচ্ছে 8, এইটারও নিউট্রন হচ্ছে 8, তাহলে নিউট্রন সমান, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ওকে, সো দ্যাটস ইট। এই কোশ্চেনগুলো আসলে খুব বেশি টাফ না, বাট পরীক্ষায় আসে, ঠিক আছে। যেহেতু পরীক্ষা আসে যেগুলো, সেগুলো নিয়ে আমাদের ডিল, সো আলটিমেটলি এগুলো একটু পড়তে হবে, হ্যাঁ। নেক্সট টপিকে চলে যাই। 2.2.5, এখানে তেমন কিছুই নাই ভাইয়া। এই পেজটা আমি আনছি হচ্ছে এই জিনিসটা দেখানোর জন্য। এখানে দেখো আমার একটা কথা বলা আছে, বিভিন্ন বিজ্ঞানী এ যাবৎকালে আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশের জন্য 3টি স্ট্যান্ডার্ড স্কেল ব্যবহার করেছেন। এদের নাম হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। আমি এটাকে মনে রাখি সহজভাবে হচ্ছে এইটা দিয়ে, সি এইচ ও, দ্যাট মিনস অ্যালডিহাইড, ঠিক আছে। তিনটা হচ্ছে আমার আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশক স্কেল আছে, তার নাম অ্যালডিহাইড, তার মানে কার্বন স্কেল, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল। তার মানে এছাড়া বাকি যেটা দিবে সেটা আমার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে দেখো কি আছে। আচ্ছা, এইটা আপেক্ষিক পারমাণবিক ভর, হ্যাঁ। এইটার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে এটা কি পরমাণুর ভর চাইছে না আণবিক ভর চাইছে, ঠিক আছে। যদি তোমাকে জিজ্ঞেস করে হচ্ছে ও, তাহলে আমি এটার পারমাণবিক ভর চাইছি। কিন্তু আমি যদি বলি ভাইয়া হচ্ছে ও না বলে বললাম হচ্ছে O2, তাহলে কিন্তু আমি আর পারমাণবিক ভর চাইনি, আমি কিন্তু আণবিক ভর চাইছি। আবার আমি তোমাকে বললাম Cl2, আমি কিন্তু আণবিক ভর চাইছি। আমি যদি বলি হচ্ছে সোডিয়াম, আমি আণবিক ভর চাইছি। আমি যদি বলি হচ্ছে নাইট্রোজেন, আমি আণবিক ভর চাইছি, পারমাণবিক ভর না, ঠিক আছে। তাহলে এগুলার ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি ভর লিখতে হবে, আণবিক ভর গুণ, ঠিক আছে। আণবিক ভর গুণ আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটা, 1.6005 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে আমার সূত্র। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে অক্সিজেনের আণবিক ভর কত AMU, এই AMU মানেই কিন্তু এটা, ঠিক আছে। তখন তোমাকে অক্সিজেন O2, তাহলে এটা আণবিক ভর চাইছে, ঠিক আছে। তাহলে আমি আণবিক ভরটা লিখবো 32, ঠিক আছে। তাহলে এটা হবে 32 হচ্ছে AMU। ওকে, এইভাবে করে হচ্ছে আহ, তোমার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা একটু পরেরটাই চলে যাই, আমরা দেখি হচ্ছে এই ধরনের কি দেওয়া আছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, একটু কষ্ট করে সলভ করো, তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে তোমরা এটা বুঝছো নাকি বুঝো না। নাইট্রোজেনের প্রকৃত ভর নিচের কোনটি? ওকে, আচ্ছা, একটু খেয়াল করো। 1.6605, যেহেতু এখানে একদম অ্যাকুরেট মানটা দিয়েছে, সেহেতু আমাকে হচ্ছে অ্যাকুরেট মানটাই হচ্ছে বলতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 এএমইউ, আর সাথে গুণ হবে হচ্ছে আমার এটা আণবিক ভর, কারণ এটা M2 বলছে, তাহলে নাইট্রোজেনের আণবিক ভর 28 ইন্টু এএমইউ, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার। ওকে, আচ্ছা, 2.7, ঠিক আছে? 2.7 এর ক্ষেত্রে 2.7 এর ক্ষেত্রে গত বছরের কোয়েশ্চেন যেটা ছিল ভাইয়া, আমি জাস্ট ওই প্রশ্নটা একটু জাস্ট হচ্ছে দেখাই দিই। অক্সিজেনের কয়টি আইসোটোপ আছে? অক্সিজেনের 3টি আইসোটোপ আছে, একটা হচ্ছে 16, 17, 18। প্রবলেম হচ্ছে অক্সিজেনটা নিয়ে না, প্রবলেমটা হচ্ছে আমার প্রশ্নটা আসবে হচ্ছে কার্বন নিয়ে, ঠিক আছে? তাহলে কার্বনের ক্ষেত্রে যখন তোমাকে করতে হবে, তখন হচ্ছে আমি কি করব, ঠিক আছে? তাহলে কার্বনের জন্য একটু কষ্ট করে একটা সাদা পেজ একটু নাও, সাদা পেজের মধ্যে এই কথাগুলো একটু লিখো, ঠিক আছে? কার্বনের আইসোটোপ, কার্বন এর আইসোটোপ, ঠিক আছে? যদি বলে কার্বনের আইসোটোপ কয়টি, তোমার অ্যান্সার হচ্ছে 3টি। কি কি? কার্বন 12, 13, 14। কিন্তু যদি তোমাকে বলে কার্বনের স্থায়ী আইসোটোপ কয়টি, তাহলে হচ্ছে 2টি। একটা হচ্ছে কার্বন 12, একটা হচ্ছে কার্বন 13। কিন্তু যদি তোমাকে বলে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ কয়টি, একটি। কত সেটা? কার্বন 14, ঠিক আছে? তাহলে কার্বনের জন্য এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যেটা তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ তোমার বইতে অনেক জায়গাতে হচ্ছে কি তোমরা কনফিউজড হয়ে যাও। বইয়ের এক জায়গাতে বলা আছে কার্বনের আইসোটোপ 2টি, আবার আরেক জায়গায় দেখতেছো 3টা, কিন্তু খেয়াল করতেছো না যে সামনে একটা ওয়ার্ড আছে। ওকে, তাহলে কার্বনের আইসোটোপ আমি মনে রাখবো যে কার্বনের আইসোটোপ হচ্ছে 3টি। একটা হচ্ছে কার্বন 12, একটা হচ্ছে কার্বন 13, আর একটা হচ্ছে কার্বন 14। কিন্তু যদি তোমাকে কখনো বলে কার্বনের স্থায়ী আইসোটোপ কয়টি, তখন অ্যান্সার দিব 2টি। একটা হচ্ছে 12 আর একটা 13, আর তেজস্ক্রিয় কোনটি, সেটা হচ্ছে কার্বন 14, ঠিক আছে? তাহলে এই প্রশ্ন কিন্তু আসতে পারে, একটু ঠান্ডা মাথায় খেয়াল রেখো যে প্রশ্ন যেটা চাবে অ্যান্সার কিন্তু এটাই হবে। ওকে, নেক্সটটাতে চলে আসি আমরা। ওকে, এখানে আর তেমন কিছু নেই, এগুলা তেমন কিছু লাগবে না। তুমি 2.9 এ চলে আসো, 114 নাম্বার পেজ, 114, নতুন বই, 2.5, 2.9, 2.2.9, 114 নাম্বার পেজ, দেখো আছে নিউক্লিয়ার বিক্রিয়া। ওকে, আচ্ছা, নিউক্লিয়ার বিক্রিয়া থেকে আমাকে যেটা একটু জানতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়াটা কয় প্রকার। তোমাদের ফিজিক্সেও নিউক্লিয়ার বিক্রিয়া আছে, কিন্তু এখানে বলা আছে নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন। আমার ওইটার প্রয়োজন নাই, আমি মনে রাখবো নিউক্লিয়ার বিক্রিয়া প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে ট্রান্সমুটেশন, একটা হচ্ছে ফিউশন, আর একটা হচ্ছে ফিশন। তাহলে এই যে 3 প্রকার হইলো, এই 3 প্রকারের সাথে আমার ডেফিনেশনটা জানতে হবে আর উদাহরণ জানতে হবে। তাহলে ডেফিনেশনে আমি পুরাটা কখনোই মুখস্থ করব না, আমি যেই ডেফিনেশনে যেই ওয়ার্ডটা মনে রাখলে আমার হচ্ছে ডেফিনেশন পুরাটাই পাওয়া যাবে, আমি সেটাই মনে রাখবো। তাহলে দেখো, ট্রান্সমুটেশনে হাইলাইট করো বোল্ড লাইন দিয়ে স্থায়ী নিউক্লিয়াস, নিউক্লিয়ার ফিশনে হাইলাইট করো অতি বৃহৎ নিউক্লিয়াস, নিউক্লিয়ার ফিশনে হাইলাইট করো 2টি ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমার যদি ডেফিনেশনে বলে যে অতি বৃহৎ নিউক্লিয়াস অতি উচ্চ বেগের নিউট্রনের সাথে যুক্ত হয়ে বা অতি উচ্চ বেগে গতিশীল নিউট্রনের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে কাছাকাছি ভর বিশিষ্ট 2টি নতুন মৌল উৎপন্ন করে, এই বিক্রিয়ার নাম কি? এত বড় ডেফিনেশনের দরকার নাই, আমি দেখছি অতি বৃহৎ আছে,
আমার ডেফিনিশন কি হবে? ফিশন। আবার যদি বলে দুটি ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস কোনো উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত করার প্রক্রিয়ার নাম কি? এত বড় ডেফিনিশনের দরকার নেই, আমি দেখছি দুইটা ক্ষুদ্র নিউক্লিয়াস কথা আছে, ডেফিনিশন ফিউশন, ঠিক আছে? তাহলে আলটিমেটলি ডেফিনিশনটা জাস্ট হচ্ছে একটু কষ্ট করে এভাবে একটু পড়ে দিতে হবে। আর এক্সাম্পল যেগুলো আছে ভাইয়া সেগুলো একটু খেয়াল করে একটু দাগায় নাও। ফিশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল পারমাণবিক চুল্লি, ফিউশনে দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে হাইড্রোজেন বোমা আর একটা হচ্ছে সূর্যের শক্তি, ঠিক আছে? ওকে, এবার চলে আসি 2.3। এগুলো আমি তাড়াতাড়ি যাচ্ছি কারণ কারণ এখানে বোঝানোর টপিক নেই। হুম, আমরা হচ্ছে বোঝানোর টপিক যেখানে নাই এখানে একটু তাড়াতাড়ি যাবো। ওকে, 2.3 তে খেয়াল করো, এটা আমার বইয়ের লাইন, ঠিক আছে? এগুলো আমরা সবাই পারি। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এস এর আকার কেমন, আমি যে কথাগুলো বলবো এগুলো এখানেই আছে। সো হচ্ছে আমার কথাগুলো শুনো, দেখো পারো কিনা, মনে আছে কিনা। এস আকার কেমন ভাইয়া? জানি গোলাকার, তাই না? পি এর আকার কেমন? ডাম্বেল আকার। ডি এর আকার কেমন? ডবল ডাম্বেল আকার, তাই না? আমরা সবাই জানি। এস এর অরবিটাল কয়টা? এস এর অরবিটাল হচ্ছে একটা, তাই না? 1s। পি এর অরবিটাল কয়টা? পি এর অরবিটাল হচ্ছে তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে এটার এম এর মান হতে পারে তিনটা, তাই না? এম এর মান হতে পারে -1, এম এর মান হতে পারে 0, এম এর মান হতে পারে হচ্ছে +1। ডি এর আকারটা কিরকম ছিল? ডবল ডাবল, দ্যাট মিনস এইটার অরবিটাল হওয়া সম্ভব হচ্ছে পাঁচটা। কি কি? এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, তাই না? দেখো এই কথাগুলাই এখানে বলছে যেগুলো আমি বললাম। তাহলে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের জন্য এস এর অরবিটাল এম জিরো হয়, এল জিরো হয়, তাই না? এর আকারটা হচ্ছে গোলকের ন্যায়। পি এর ক্ষেত্রে আমার এন টু হয়, তখন এল এর মান দুইটি হওয়া সম্ভব, তাই না? 0 আর 1, তাহলে পি অরবিটাল সম্পন্ন হয়। এদেরকে এম এর মান -1, 0, +1 হয় এবং এদেরকে বলা হয় পি এক্স, পি ওয়াই, পি জেড, ঠিক আছে? ডি এর ক্ষেত্রেও সেম, পাঁচটা হয়। এই যে দেখো মানগুলা দেওয়া আছে আর নামগুলা এই যে নিচে দেওয়া আছে। ওকে, তাহলে আলটিমেটলি আমরা যা বললাম এর বাইরে কিন্তু এখানে কোনো কথা নেই। কিন্তু একটা টপিক আছে যেটা হয়তোবা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে লোভ। ওকে, তোমাকে মনে রাখতে হবে যে অরবিটাল পারলে লোভও পারবো। কিভাবে মনে রাখবো? লোভ সংখ্যা হচ্ছে অরবিটাল -1, তার মানে যে কয়টা আমার অরবিটাল আছে লোভ সংখ্যা হবে তার চেয়ে একটা কম। কার জন্য? এস, পি, ডি, এই তিনটার জন্য, ঠিক আছে? এফ কিন্তু হবে না, এই যে দেখো লিখে দিচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? তাহলে এস এর অরবিটাল ছিল কয়টা ভাই? একটা, তাহলে লোভ কয়টা হবে? 1 - 1, তাহলে 0। পি এর অরবিটাল কয়টা? তিনটা, তাহলে 2 - 1, তার মানে 2। ডি এর অরবিটাল কয়টা? পাঁচটা, তাহলে 5 - 1, তাহলে কত? 4। তাহলে আমার যে কয়টা অরবিটাল আছে লোভ সংখ্যা তার চেয়ে একটা কম হবে। ব্যতিক্রম হচ্ছে এফ, এর অরবিটাল হচ্ছে 7টা, লোভ হচ্ছে 8টা, ঠিক আছে? তাহলে এই কথাটা আমরা জাস্ট একটু মাথায় রাখবো, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সটটাতে চলে আসি। এগুলো খুব ছোট ছোট টপিক তো, সো প্রশ্ন আসলেও তোমরা পেরে যাবে, প্রবলেম হবে না। 2.4, হ্যাঁ, এখান থেকে আমার বোঝার টপিক আছে, আমি তাড়াতাড়ি বোঝার টপিকে চলে যাব। তার আগে কিছু মুখস্থের টপিক আছে, আমি ওগুলো একটু আগে পড়াই দিই, ঠিক আছে? যেমন আউটবাউ, এটা হচ্ছে কোন দেশি শব্দ? জার্মান। শব্দটার মিনিং কি? বিল্ডিং আপ। এই শব্দটার বিল্ডিং আপ মানে হচ্ছে ইলেকট্রন নিম্নতর শক্তি স্তর থেকে ক্রমানুযায়ী উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তাহলে দেখো নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে শক্তির ক্রমানুযায়ী প্রবেশ করবে, এটাকে কার নিয়ম বলে? আউটবাউ। যেটাই আমার ভিত্তি ছিল কার? এন প্লাস এল। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি আউটবাউ সূত্র? অ্যান্সার হচ্ছে এন প্লাস এল। তোমাদের কম্পেনিয়ন বুকে লেখা আছে, ঠিক আছে? কম্পেনিয়ন বুকে লেখা আছে এটা। ওকে, যে আউটবাউ সূত্র কোনটা? এন প্লাস এল। ওকে, আচ্ছা, নিচেরটায় খেয়াল করো, আমার হচ্ছে পলির বর্জন নীতি আছে, ঠিক আছে? পলির বর্জন নীতির ক্ষেত্রে আমার হচ্ছে দেখো একই পরমাণু দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক বা সমান হবে না, কমপক্ষে যে কোনো একটির মান অসমান হবে। ওকে, তাইলে এইটার পাশে একটু কষ্ট করে এই কথাটাও লিখে রাখো, কমপক্ষে যে কোনো একটির মান। তাহলে কোয়ান্টাম সংখ্যা আছে কয়টা? চারটা। তাহলে যে কোনোটার মান যদি পরিবর্তন বলে, যেমন 2016 সালে আসছিল এইটা, স্পিন কোয়ান্টাম সংখ্যার পরিবর্তন কোন নিয়ম অনুযায়ী ঘটে, ঠিক আছে? তাইলে আমি তো কোয়ান্টাম সংখ্যার পরিবর্তনের কথা চাচ্ছি, এখানে দেখে সে কমপক্ষে যে কোনো একটির মান অসমান হয়।
অসমান মানে কি পরিবর্তিত, তাই না? তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান পরিবর্তিত হয় কোন নিয়ম অনুযায়ী? এটা হচ্ছে পাউলির বর্গনীতি। ঠিক আছে, এখানে দেখো ব্যাখ্যাটাও বলে দিচ্ছে। আমি দেখো একটু আগে পড়াইছিলাম E1, তোমাদের মনে আছে না ভাইয়া? E1 এর ক্ষেত্রে n এর মান কত 0, l এর মান কত 0, সরি n এর মান কত 1, l এর মান কত 0, m এর মান কত 0। দেখো তো প্রথম ইলেকট্রন এই জন্য স্পিন কি হয়েছে প্লাস। আবার E2 এর জন্য খেয়াল করো, n এর মান হচ্ছে 1, l এর মান 0, m এর মানও 0, কিন্তু সেকেন্ড ইলেকট্রন দ্যাটস ওয়াই স্পিনের মান কি লিখছে -12, তাই না? তাহলে এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম কি এক হইছে? হয় নাই। কোথায় গিয়ে পরিবর্তিত হয়েছে? স্পিন। তাহলে স্পিনের পরিবর্তন কার নিয়ম অনুযায়ী হবে? পাউলির বর্গনীতি। তোমাদের যদি কেউ ভুংচুং বুঝায় দেয় তাহলে এই বইয়ের কথাটা দেখাই দিবে যে দেখেন এখানে তো এটা লিখছে, তাহলে যা বুঝাইলেন এটা বুঝাই দেওয়া হবে। ঠিক আছে, সো আলটিমেটলি বোঝানোর কোনো ওয়েই নাই, কারণ যে কোনো কোয়ান্টামের সংখ্যার পরিবর্তন হচ্ছে আমার পাউলির বর্গনীতি। এখন কথা হচ্ছে যে ভাইয়া, ভাই আপনি তো হচ্ছে স্পিন দেখাইলেন, তাহলে অন্যগুলা তো দেখাইলেন না, তাহলে কেমন কেমন হয়ে গেল না? আসো অন্যগুলাও দেখাই। তোমাদেরকে দিয়ে আমি বের করাইছি কত নাম্বার? 11 না? 11 দিয়েই দেখাচ্ছি। তাহলে খেয়াল করো 11তে n এর মান কত ছিল? 3। 11 মানে কি? 3s1। তাহলে n হচ্ছে 3, l হচ্ছে 0, m হচ্ছে কত? 0, s হচ্ছে প্লাস আর, যেহেতু প্রথম ইলেকট্রন, তাই না? তাহলে একের সাথে 11-র একটু তুলনা করো তো ভাই। এইখানে এল, এম আর স্পিন কোন মানের কি কোনো পরিবর্তন আছে? নাই। পরিবর্তন কার মানে আছে? প্রধান। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যারও পরিবর্তন হইতে পারে, যদি হয়ও সেটা কার নিয়ম অনুযায়ী হবে? পাউলি বর্গনীতি। তার মানে যে কোনো কোয়ান্টাম সংখ্যার পরিবর্তনই হচ্ছে পাউলি বর্গনীতি। বুঝা গেছে ভাইয়া? ওকে, আচ্ছা নেক্সট চলে যাই ভাই। আচ্ছা, এখানে হুন্ডের নিয়মের ক্ষেত্রে জাস্ট তোমরা দুইটা ওয়ার্ড একটু জাস্ট দাগায় রাখো, তাহলেই হবে। হুন্ডের নিয়মটি হলো এই যে কোনো অরবিটালে, ধরো হচ্ছে এখানে নিয়ম হচ্ছে এটা px py pz। হুন্ডের নিয়মটা হচ্ছে এই অরবিটালগুলোতে ইলেকট্রন অযুগ্ম অবস্থায় একটা একটা করে প্রবেশ করবে। তাহলে প্রথমে px এ একটা ঢুকবে, তারপর py তে একটা ঢুকবে, তারপর pz এ একটা ঢুকবে, তারপরে বিপরীতমুখী স্পিনে আরেকটা করে ঢুকবে। তাইলে px এ 2 নাম্বার, py তে 3 নাম্বার, pz এ 2 নাম্বার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি, ঠিক আছে, এই কথাটাই হচ্ছে এখানে বলছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালের ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম। তাহলে দেখো এখানে প্রথম ইলেকট্রনগুলা, ঠিক আছে, সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় ঢুকছে। ঠিক আছে, একটা করে। ওকে, এবং এই সকল অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। দেখো পিএক্স এর যে স্পিন, পিওয়াই এর যে স্পিন, পিজেড এর যে স্পিন, সবগুলাই হচ্ছে একমুখী। তারপরে তারা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে এটা কার নিয়ম? এটা হচ্ছে কুন্ডের নিয়ম। ঠিক আছে, জিনিসটা একটু বুঝলে একদম ইজি। তাইলে তোমাকে যদি কখনো বলা থাকে এরকম বক্স বক্স করে, হ্যাঁ, যে 1s, তারপর হচ্ছে 2p, তোমার আর কিছু বলা নাই, খালি বক্স করে দেওয়া বলা আছে এটা কার নিয়ম, তুমি বুঝে যাবে যে আচ্ছা ঠিক আছে বক্স করে দিছে, তাহলে এটা অবশ্যই কুন্ডের নিয়ম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টেকনিক্যাল কোয়েশ্চেন। ওকে, এটা তোমার ডিউতেও দিতে পারে। ঠিক আছে, আবার দেখো কোন অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, এই কথাটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, এস অরবিটাল। ঠিক আছে, তাহলে এই কয়টা কথা হুন্ডের জন্য একটু পড়বা, হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে মুখস্থের টপিক শেষ। এবার আমরা একটা বোঝানোর টপিকে চলে আসবো, আউটবাউ নীতি, এন প্লাস এল। ওকে, তাহলে দেখো এন প্লাস এল এর ক্ষেত্রে, এন প্লাস এল এর ক্ষেত্রে আমার ইলেকট্রন কোন শক্তি স্তরে আগে প্রবেশ করবে। ঠিক আছে, এই কথাটা একটু জানতে হবে। তাহলে ইলেকট্রন কোন শক্তি স্তরে আগে প্রবেশ করবে সেটাতে বের করার জন্য আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এন প্লাস এল এর মান কার ছোট। যার ছোট হবে তার ক্ষেত্রে আমার ইলেকট্রন আগে যাবে। যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায় তাহলে যার এন এর মান ছোট সেটাতে আগে যাবে। তাহলে আমরা একটু দেখি, 6s তার মানে 6 + 0, তাই না? কত হইল? 6। 4f তার মানে 4 + 3, কত হইল? 7। 5d তার মানে 5 + 2, কত হইল? 7। 7s তার মানে 7 + 0, কত হইল? 7। তাইলে ডেফিনেটলি প্রথম সূত্র অনুযায়ী যার n+1 ছোট সেই তো আগে যাবে, তাহলে আগে যাবে কোনটাতে? 6, তার মানে 6s। অ্যান্সার ঠিক আছে। কিন্তু এখন যদি আমাকে আগে না বলে বলতো পরে যাবে,
তাহলে n প্লাস l কি হইতো বড়, আবার যার n প্লাস n এর মান সমান তার ক্ষেত্রে যার n এর মান বড় তাতে পরে যাবে। তাহলে দেখো যদি প্রশ্নটা আসতো পরে কোনটায় যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমার হাতে অপশন হচ্ছে তিনটা, এখানেও 7, এখানেও 7, এখানেও 7, তাহলে এই তিনটার মধ্যে কোনটা হবে সেটা আমি বের করব হচ্ছে এই যে n প্লাস n এর মান সমান হয়ে গেলে যার n এর মান বড় তাতে পরে যাবে। তাহলে এখানে n এর মান আছে 4, 5, 7, তাহলে বড় কোনটা 7, তাহলে 7 এসে দেখো সবচেয়ে পরে গেছে। তার আগে কোনটা গেছে 5D, দেখো তারপরে 5D, তার আগে কোনটা গেছে 4F, আর সবার আগে যাবে কোনটা 6S। ওকে, ব্যাখ্যা হচ্ছে এটা, খুবই ইজি একটা ব্যাখ্যা, ঠিক আছে। তাইলে আমরা যদি এই ব্যাখ্যাটা বুঝি তাইলে একটু কষ্ট করে এগুলার একটু সলভ করো, হ্যাঁ। তোমরা বুঝছো নাকি বুঝো নাই এই জিনিসটা আমি তোমাদের সলভ দেখেই বুঝতে পারবো। ওকে, তাহলে কোন অরবিটালের শক্তি সর্বাধিক, ওই যে একটু আগে তোমরা কোশ্চেন করতেছিলা ভাইয়া কোন অরবিটালের শক্তি সর্বাধিক কোনটা কেমনে বের করবো। ওকে, অ্যান্সার দিস হচ্ছে ডি, কারেক্ট, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3p, তার মানে 3 যোগ 1 4, এখানে হচ্ছে 3d তার মানে 5, 4f এ হচ্ছে 7, তাহলে সবচেয়ে বেশি 4f এ। গুড। আচ্ছা, এইবার খেয়াল করো কোনটি নিম্নতর শক্তির অরবিটাল শনাক্ত করো। এটা আমি এমনিই করে দিচ্ছি, তোমরা জাস্ট একটু দেখো, হ্যাঁ। 2p 3s, তাহলে 2p হচ্ছে 3, 3s ও 3। প্রবলেম হচ্ছে যে n প্লাস n সমান হয়ে গেলে n এর মান যার ছোট সে হচ্ছে নিম্নতর, তাহলে 2p হচ্ছে নিম্নতর। 3D 4p, তার মানে এখানে হচ্ছে ভাইয়া 3D 5, 4p বানাও 5, এখানেও সমান হয়ে গেছে কিন্তু n এর মান 3 এর ছোট, এই জন্য 3D হচ্ছে নিম্নতম। এখানে 3D 4s, তাহলে 3D 4s এর ক্ষেত্রে যদি থাকে ভাইয়া, তাহলে 3D 4s এর ক্ষেত্রে 5 আর 4, তাহলে আলটিমেটলি 3D এর মানটা বড়, সেই জন্য এটা বড় শক্তি, 4s টা ছোট শক্তি। ওকে, নিম্নোক্ত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি ইলেকট্রন অনুমতি কিনা ব্যাখ্যা করো। দেখা দিচ্ছি যেহেতু তোমরা এরকম অনেকগুলো প্র্যাকটিস করছোই। আমার n ইজ ইকুয়াল টু যদি 2 হয় ভাইয়া, ঠিক আছে, n ইজ ইকুয়াল টু যদি আমার 2 হয় তাহলে l এর মান হতে পারে 0 আর 1, তাই না। তাহলে এখানে 1 দেওয়া আছে, ঠিক আছে। m এর মান হতে পারে 0, প্লাস মাইনাস 1, 0 দেওয়া আছে, ঠিক আছে। স্পিনের মান প্লাস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অনুমোদিত। n এর মান যদি 1 হয় l এর মান হবে 0, এখানে 1 দিচ্ছে, তাহলে এটা শুরুতেই ভুল, ঠিক আছে। এখানে দেখো 3 আছে n এর মান, তাহলে l এর মান হবে 0, 1, 2, 2 দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু m এর মান হবে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 পর্যন্ত, মাইনাস 3 কখনোই আসবে না। ওকে, এটা যদি 2 হয় l এর মান হচ্ছে 0 আর 1 দেওয়া আছে, m এর মান 0, প্লাস মাইনাস 1, মাইনাস 1, ঠিক আছে। কিন্তু স্পিনের মান কখনোই হচ্ছে 1 হতে পারে না, হয় প্লাস মাইনাস হাফ হচ্ছিল, তাহলে এটাও ভুল, ঠিক আছে। তাহলে আমার অনুমোদিত হচ্ছে এটা। আচ্ছা, নিম্নোক্ত কোনটির মধ্যে কোনটি বাস্তব কোনটি অবাস্তব আছে, এটা আমি হচ্ছে এইখান থেকে না, আমি তোমাদেরকে একটা ছোট্ট টেকনিক বলে দিচ্ছি, হ্যাঁ। বাস্তব অবাস্তব নিয়ে এটা মনে রাখলে তোমাদের আর কোনো প্যাচ লাগবে না আশা করি, ঠিক আছে। খেয়াল করো যদি কখনো তোমাকে বলে দেয় বাস্তব অবাস্তব, ঠিক আছে, তুমি দেখবা কি, ধরো এরকম একটা কথা বলছে 2D, এটা বাস্তব না অবাস্তব, ঠিক আছে। অনেকেই বলে দেবে অবাস্তব, হ্যাঁ এটা অবাস্তব, দেখেই বোঝা যায়। যদি কেউ দেখে না বুঝো তাহলে তার জন্য টেকনিকটা খুব সিম্পল। এখানে n এর মান কত 2, তুমি দেখবা l এর এইখানে যে মান আছে সেইটা n এর মানের চেয়ে বড় নাকি সমান। যদি বড় বা সমান যে কোনো একটা হয় তাহলে এটা অবাস্তব। কেন? কারণ n এর মান আর l এর মান কখনো সমানও হতে পারে না, আবার l এর মান n এর চেয়ে কখনো বড় হতে পারে না। সব সময় কি হবে n মাইনাস 1, তার মানে ন্যূনতম এক ছোট হতে হবে। তো এখানে কত আছে d এর জন্য l এর মান কত 2, তাহলে এটা সমান হয়ে গেছে না, তাহলে হবে না, অবাস্তব। আবার যদি চিন্তা করো 3f, তাহলে এখানে আছে 3, f এর জন্য l এর মান কত 3, তাহলে সমান হয়ে গেছে, অবাস্তব। যদি বলতাম হচ্ছে 4p, তুমি চিন্তা করো n এর মান কত, n এর মান হচ্ছে 4, l এর মান কত 1, ছোট হয়েছে না, বাস্তব, ঠিক আছে।
যদি তোমাকে বলা থাকতো হচ্ছে 4f, তাহলে n এর মান কত 4, f এর জন্য n এর মান কত 3, ছোট হয়েছে না বাস্তব। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো যে হচ্ছে 5d 5h 4g 3f, এই চারটার মধ্যে কোনটা বাস্তব কোনটা অবাস্তব। সোজা জিনিস, ঠিক আছে না? মানে তোমাকে অত কষ্ট করে বেরও করতে হবে না, আর টু ডি আছে নাকি নাই কিছুই করতে হবে না। তুমি এখানে দেখবে 2, আর ডি এর জন্য এল এর মান কত, যদি সমান বা বড় হয় অবাস্তব, ছোট হইলেই বাস্তব। ঠিক আছে, ছোট হলে বাস্তব, বাকি যা খুশি তাই হোক অবাস্তব। তাহলে কোনটা অ্যান্সার হবে ভাইয়া? 5d 5h 4g না 3f? এ হচ্ছে বাস্তব, তাই না? গুড। আর বাকি তিনটাই হচ্ছে কি অবাস্তব, তাই না? তাহলে দেখো 5d আমার এখানে 5, আর ডি এর জন্য এর মান কত 2, তাহলে এটা ছোট হয়েছে না, তাহলে এটাই বাস্তব। আর এটার মান হচ্ছে 5, এইচ এর জন্য এল এর মানও 5, সমান হয়ে গেছে অবাস্তব। 4 আর জি এর জন্য এল এর মান 4, সমান হয়ে গেছে অবাস্তব। 3 আর এটা 3, সমান হয়ে গেছে অবাস্তব। ওকে, তাহলে একদম ইজি জিনিস। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে এটা নিয়ে আর কারো কোনো কমপ্লেন বা প্রশ্ন আসার কথা না। ঠিক আছে, আচ্ছা নেক্সট টপিকে চলে যাই আমরা। আচ্ছা 70 নাম্বার টপিকটা একটু খেয়াল করো, এইটা আমি একটু তোমাদের করাই দিচ্ছি। কারণটা কি ভাইয়া? কারণটা হচ্ছে এই 70 নাম্বারে n প্লাস এল এর সূত্র দিয়ে শুধু করা যাবে না, এইখানে অন্য আরেকটা টেকনিক একটু অ্যাপ্লাই করতে হবে। 71 নাম্বারটা n প্লাস এল দিয়ে করা যাবে, কেন করা যাবে না আমরা সেটা আগে একটু দেখি। তার আগে 71টা সলভ করে আসি। ঠিক আছে, এইখানে দেখো এটার মান কত, এটার মান আলগা নীতি অনুযায়ী 4s এর মান 4, 3d এর মান 5 ভাইয়া, এটার মানও 5। ঠিক আছে, কিন্তু সমস্যা এদের মান মিলে গেছে, তাই না? তাহলে আলটিমেটলি 4s টার চেয়ে বড় শক্তি স্তর 3d, 3d চেয়ে বড় শক্তি স্তর 4f, তাহলে এটা কারেক্ট। ঠিক আছে, এটার মানে দেখো এটা 5, 4s এ 4, 4p তে 5, তাহলে এটা তো কখনো মাঝখানে একটা ছোট হতে পারে না, তার মানে এটা ভুল। এটা 6, এটা 5, এটা 6, আবার সেম কথা, মাঝখানেরটা ছোট দেওয়া আছে। এটা 5 ভাইয়া, এটা 6, এটাও 6। প্রবলেম 4d টার n এর মান 5p এর চেয়ে ছোট, তাহলে এটা আগে আসা উচিত ছিল, তার মানে এটাও ভুল। তাহলে n প্লাস l দিয়েই আমার 71টা অ্যান্সার করা যায়, অ্যান্সার এ। 70টা খেয়াল করো, এইখানে 5s তার মানে এটা 5 ভাইয়া, 4p তার মানে এটাও 5, 4f তার মানে এটা 7। প্রবলেম হয়েছে যে এইখানে আমার 4p যেটা সেটার n এর মান 5 এর চেয়ে ছোট, তাহলে আলটিমেটলি এই জিনিসটা কখনো হতে পারে না, 4p টা আগে যাবে, তাহলে এটা ক্রস। বাকি তিনটা খেয়াল করো, মজার জিনিস, এটা 3, এটা আমার 4, এটা আমার 5, তাহলে n প্লাস l অনুযায়ী কিন্তু ঠিক আছে। এইটা 5, এইটা 6, ও মা এটাও 6, এবং এটার n এর মান বড়, তার মানে এটাও ঠিক আছে। এইখানে 3, এইখানে আমার 4, এইখানে আমার 5, মাই গড, এটাও তো ঠিক আছে। তাহলে একই জায়গায় n প্লাস এল এবং n এর মান দিয়ে তিনটেই কারেক্ট হয়ে যায়। এইরকম ঝামেলার জায়গাতে আমি কি করব, আমি আমাদের যে অ্যারো প্রসেসে একটা কাঠামো আঁকতাম না, মনে আছে? 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 5g, 5 এর পরে তো আর কিছু নাই, তাহলে আর যাবো না। তাহলে আলটিমেটলি এইভাবে অ্যারো চিহ্ন একে একে একটু দেখতে হবে যে কোনটার মধ্যে আসে। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমার এখানে 3s এর পর 3s এর পর 3p আসে, কিন্তু 3p এর পরে কিন্তু 3d আসে না, মাঝখানে একটা 4s আছে, তাহলে এটা দেয় নাই, তাহলে আউটগ্রো নীতি মেনে চলছে না, তাহলে এটা ভুল, ক্রস। ওকে, ঘ অপশনটাতে দেখো 3s এর পর 3p আসে, 3s এর পর আমার 3p আসবে, কিন্তু 3p এর পর 4s আসবে, 4p আসবে, 5s তারপরে যাবে, তার মানে মাঝখানে দুইটা আমি লিখিনি।
ঠিক আছে, 4p-ও লিখি নাই, 5s-ও লিখি নাই, ঠিক আছে। তাহলে এই জায়গাতে অনেক কিছুর গ্যাপ আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভুল, তাহলে এটাও ক্রস। এখানে দেখো 5s, ঠিক আছে, 5s তারপরে আবার কি যাবে, 4d-তে যাবে না, অ্যারো চিহ্ন তো এইভাবে, তারপরে আবার এইভাবে, তাহলে 5s এর পর আমার 4d-তে যাবে, 4d-র পরে আমার 5p-তে থাকবে, তাহলে এটা কারেক্ট। এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি টাফেস্ট এই জন্যই, কারণ এইখানে শুধুমাত্র n প্লাস এল দিয়ে আমার অ্যান্সার বের করা যায় না, ঠিক আছে। তার মানে যে সকল ক্ষেত্রে তুমি দেখবা দুইটা বা তিনটা অ্যান্সার আসতেছে, সেই সকল ক্ষেত্রে তোমাকে এই স্ট্রাকচারাল যে হচ্ছে আমার আউটবাউন্ড নিয়ম দিয়ে বের করতে হয় সেটা করতে হবে, ঠিক আছে। এটা খুবই প্যাচালো একটা কোয়েশ্চেন, টাফ কোয়েশ্চেন, এটা আসার পসিবিলিটিও আছে কারণ এটা পরিশীলনীতে দিয়ে দিছে, দ্যাটস ওয়াই আমি এটা সলভ করে দিলাম, ঠিক আছে। মনে রাখবা যখনই দেখবা দুই তিনটা অ্যান্সার হয়ে গেছে তখন তোমাকে মাথায় রাখতে হবে নিশ্চয়ই কোনো না কোনো অরবিটাল মাঝখান থেকে মিসিং গেছে, এই মিসিং অরবিটালটা বের করার জন্য আমাকে এই স্ট্রাকচারটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। কিছু করার নেই ভাইয়া, এটা টাফ, বাট মানে আমার কাছে কোনো অপশন নেই, ঠিক আছে। তার মানে এটা একটু ঠান্ডা মাথায় এভাবে অ্যান্সার করবো, ঠিক আছে। একটু কঠিন কোশ্চেন, ব্যাপার না, টাইম তো অনেক আছে, ওকে। আচ্ছা, এগুলো আমি আর তোমাদেরকে করার সুযোগ দিচ্ছি না, ঠিক আছে। এই জিনিসগুলো আমি হচ্ছে দেখাই দিচ্ছি, ঠিক আছে। খেয়াল করো আমার এখানে হচ্ছে ইলেকট্রন ব্যতিক্রমে সাধারণ নিয়মে ব্যতিক্রম কোনটি দেখায়। আমরা সবাই জানি 1 থেকে 30-এর মধ্যে দুইটা ব্যতিক্রম আছে, তাই না? একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে ক্রোমিয়াম। কেন? এদের মধ্যে 4s1 তার মানে s অরবিটালটাকে অপূর্ণ রেখে 3d-টাকে অর্ধপূর্ণ রাখে বা 3d-টাকে পূর্ণ করে, তাই না? এই জন্য এটা ব্যতিক্রম। তাহলে এখানে ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম। এইখানে খেয়াল করো কোনটাতে আউটবাউন্ড নীতি মানা হয়নি, 2s এর পর তো 2p আসে, তাহলে আউটবাউন্ড নিয়ম মানা হয়েছে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, ঠিক আছে। 3s এর পর তুমি খেয়াল করো এটা 3, এটা হচ্ছে 4, তাহলে এটাও ঠিক আছে। 5s এর পর আমার হচ্ছে 5, এটা তো হচ্ছে আমার 6, এটাও ঠিক আছে। 4s এর পর এটা 4, এটা হচ্ছে 5, এটাও ঠিক আছে। তাহলে এতগুলো ঠিক হয়ে গেছে, ভেজাল কোথায়? ভেজাল করতে গেলে ওই যে এখন এরো চিহ্ন করে করে বের করতে হবে। প্রবলেম হচ্ছে আমি আর অ্যারো চিহ্নটা দেখছি না, আমি তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি, অ্যারো করলেই তোমরা বুঝতে পারবা। 5s এটা মানে হচ্ছে 5, এটা তুমি করতে করতে না তোমার এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন দেখবা যে ওই অ্যারো আর করা লাগতেছে না। 6p এটা মানে 5, তাহলে 5 আর 6 এর মাঝখানে এমন কি কিছু আছে কিনা যেটা 5 বা 6 হবে। তাহলে আমি দেখলাম 5 আর 6 এর মাঝখানে 6 হইতে পারে এরকম আরেকটা আছে, 4d, যেটার n প্লাস n এর মান 6 হয় এবং ফরচুনেটলি 5 এর n এর মান 4 এর n এর মানের চেয়ে বড়, তার মানে এই মাঝখানে আসলে 4d আসা উচিত। দ্যাট মিনস 5s এর বক্সের পর বক্স আসবে 4d, 4d এর বক্সের পর বক্স আসবে হচ্ছে 5p। তার মানে এইখানে কি মিসিং আছে? 4d মিসিং আছে, আউটবাউন্ড নিয়ম মানা হয় না, ক্রস। বাকি সবগুলোতে ঠিক আছে, ওকে। তার মানে এইখানে দেখো তুমি যদি ওই বক্সটা না করো তাহলে আসলে পারাটা টাফ, ঠিক আছে। সো এটার অ্যান্সার এইভাবে। M3+ আয়নে, ঠিক আছে, 23টি ইলেকট্রন আছে, তাহলে 3+23টা হইলে 3+ মানে কি 3টা ইলেকট্রন চলে গেছে, তাহলে আগে ইলেকট্রন ছিল 23+3, তার মানে 26, তাহলে 26। ক্রোমিয়াম পরবর্তীতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে? বিন্যাস কি? 4s1, তাহলে 4s এ কয়টা অযুগ্ম? একটা। 3d5 আমরা জানি অরবিটাল গুলোতে আগে একটা একটা করে ঢুকবে, তাই না? তাহলে 3d-র ঘর কয়টা? 5টা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সবগুলাতেই অযুগ্ম না, তাহলে টোটাল অযুগ্ম হইলো কয়টা? 6টা, তাহলে অ্যান্সার হচ্ছে 6। ওকে, এইখানে যদি আবার তোমার হচ্ছে বলতো যে আয়রন, ঠিক আছে ভাই, আয়রন কত? 26 না? তাহলে আয়রনের ক্ষেত্রে কত হইতো? 4s2 3d কত? 6, তাই না? তাহলে তখন কিন্তু তুমি খেয়াল করো 4s2 হয়ে গেছে, 3d 6 হয়ে গেছে, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই হচ্ছে 6টা। তাহলে আয়রনের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। তাহলে আয়রনের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন আছে 4টি। ওকে, তাহলে এইভাবে করে হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন পরমাণুতে ডি ইলেকট্রন আছে? এটা বোঝা যাচ্ছে, ডি ব্লক মূলক হচ্ছে স্ক্যানাডিয়াম, তাহলে ডি অরবিটাল আছে স্ক্যানাডিয়াম। ওকে, তাহলে দেখো এগুলো হচ্ছে একটু টেকনিক্যাল কোয়েশ্চেন, দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো আমি একটু নিয়ে আসছিলাম। হ্যাঁ, যদি পজিটিভ চার্জ থাকে তাহলে অবভিয়াসলি আমার নেগেটিভ করতে হবে, মাইনাস করে দিব, ঠিক আছে। ওই যে আমরা হচ্ছে ইলেকট্রন নাম্বার কতগুলাতে আছে যে বের করছে না ভাইয়া, যদি হচ্ছে আমার সোডিয়াম থাকে তাহলে সোডিয়ামের চার্জ কত? প্লাস, ঠিক আছে। এনএ, এনএ কি? প্লাস,
ঠিক আছে, তাহলে প্লাস থাকলে কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে সোডিয়ামে ছিল কয়টা, 11টা, প্লাসের জন্য মাইনাস, তাহলে এখন ইলেকট্রন আছে কয়টা, 10টা। আবার অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি করতাম, 2 মাইনাস, তাই না? তাহলে অক্সিজেনের ছিল কয়টা, 8টা, 2 মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন সারও নিচে, তাহলে এটা প্লাস হয়ে যেত, তাহলে কত হতো, 10। ওকে, এরকম। আচ্ছা, ওকে, এখান থেকে ইলেকট্রন বিন্যাসটা পড়ে নিবা। এইবার খেয়াল করো 2.5, ঠিক আছে, এগুলো মুখস্থের টপিক, এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। আমি কিছু লাইন দাগাই দিছি, এগুলো একটু পড়ে নিও, হ্যাঁ। আমরা আসি হচ্ছে একটা মুখস্থ, যেটা আমরা একটু টেকনিক্যালি মুখস্থ করতে হবে সেটা। এখানে দেখো কিছু নাম আছে, মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। এই যে নামগুলা, এগুলার পাশে আবার তার রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জগুলাও দেখো মজা। প্রতিটার যেটা লাস্টের মান 0.01, সেটা আবার পরেরটারই ফার্স্টের মান, তাই না? এখানে দেখো গামার লাস্টের মান হচ্ছে 0.01, সেটা দিয়ে শুরু হচ্ছে রঞ্জন। আবার রঞ্জনের লাস্ট রেঞ্জ হচ্ছে 10, এটা দিয়ে শুরু হচ্ছে কি, অতিবেগুনি 10। তাহলে টেকনিকটা সিম্পল, তোমাকে কষ্ট করে কি করতে হবে ভাই, তোমাকে কষ্ট করে একটু মনে রাখতে হবে হচ্ছে নামগুলা সিরিয়াল ভাই, আর নিচে যে আমার হচ্ছে প্রতিটার প্রথম মান রেঞ্জ হিসেবে আছে সেটা। তাহলে দেখো আমি নামগুলো মনে রাখার জন্য একটা সহজ টেকনিক দিয়ে দিচ্ছি। কি দিয়ে দিচ্ছি একটু পড়ে নাও। মাগুরার অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রাখা। তোমরা জিনিসটা একটু বুঝে নাও, যেহেতু আমরা স্লাইড দিয়েই দিব, তোমাদেরকে লেখার প্রয়োজন নেই। ওকে, তাহলে মহা জাগতিক ম দিয়ে, গ দিয়ে হচ্ছে গামারশ্মি, র দিয়ে হচ্ছে রঞ্জন, অতি দিয়ে হচ্ছে অতিবেগুনি, দৃশ্য দিয়ে হচ্ছে দৃশ্যমান, অব দিয়ে হচ্ছে অবলোহিত, মন দিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ, রাঙাই দিয়ে রেডিওওয়েভ। তোমাদের মনে আছে ভাইয়া, আমি বলছিলাম গামার যেটা লাস্টের মান সেটা দিয়ে শুরু হয় কি, রঞ্জন। তাহলে গামার রেঞ্জটা কি, 0.305 থেকে 0.01। রঞ্জনের প্রথম রেঞ্জ যেটা, রঞ্জনের শেষের রেঞ্জ যেটা, সেটা দিয়ে শুরু হয় কি, অতিবেগুনি। তাহলে রঞ্জনের রেঞ্জ হচ্ছে 0.01 থেকে 10। সহজ কথা, তুমি কি করবা, প্রতিটার নিচে যে মানটা আছে সেটার সাথে তার পরেরটা অ্যাড করে দিবা, এই যে এরকম। তাহলে গামার রেঞ্জ হবে কত, গামার রেঞ্জ হবে এটা থেকে এটা, দ্যাট মিনস 0.0005 থেকে 0.01 গামা। ঠিক আছে, রঞ্জনের রেঞ্জ কি হবে, এইটার মধ্যে যেটা প্রথম মান দেওয়া আছে, তাহলে প্রথম মান কত, 0.01 থেকে পরেরটা এই পর্যন্ত, তাহলে 10। আবার অতি বেগুনির রেঞ্জ কি হবে, সেটা হচ্ছে এটার লাস্টের রেঞ্জ, এটাই হবে এটার ফার্স্টের রেঞ্জ, তাহলে 10 থেকে পরেরটা 380। ঠিক আছে, আবার দৃশ্যমান, ঠিক আছে, এটার রেঞ্জ কি হবে, এইটার লাস্টের রেঞ্জ এটার ফার্স্টের রেঞ্জ, তাহলে 380 থেকে কত, 780। ঠিক আছে, তার মানে সিম্পল, তুমি প্রতিটার যেটা লাস্টের রেঞ্জ আছে ওইটাই ফার্স্টে বসাই দিবা, আর পরেরটা মান যেটা ছিল সেটা হচ্ছে মনে রাখবা। এত কষ্ট না করে তুমি ফার্স্টের রেঞ্জ গুলাই মনে রাখো। গামা হচ্ছে 0.305, রঞ্জন হচ্ছে 0.01, অতিবেগুনি হচ্ছে 10, দৃশ্যমান হচ্ছে 380, তাইলেও তোমার পুরো রেঞ্জটাই চলে আসবে। ওকে, আর নর্মালি হচ্ছে হয় কি, যে ভাইয়াকে আমরা জিজ্ঞেস করতাম আগে যে ভাইয়া রেঞ্জ পড়া তো অনেক টাফ, রেঞ্জ তো আসলে মনে থাকে না। ভাইয়াও আমাদেরকে বলতো যে তুমি অন্তত লাস্টের রেঞ্জ গুলো না পড়ে ফার্স্টের গুলা পড়ো, তাহলে হবে কি, যে স্যাররা আসলে ফার্স্টের রেঞ্জটা কখনো চেঞ্জ করে না। ঠিক আছে, সরি, ফার্স্টের রেঞ্জটাই চেঞ্জ করবে। সো অপশনে তুমি দেখবা যে ফার্স্টের রেঞ্জটা কোনটা চেঞ্জ, যেটা তুমি পড়ে আসছো ওইটাই তুমি অ্যান্সার দিবে। ঠিক আছে, এখন ভাইয়া যেহেতু বলছে আমরাও পড়তাম, তোমরাও এইভাবে একটু পড়ো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে শক্তিক্রমে বলছে এটাকে, যদি এটা আমার নেক্সট লেকচারের টপিক, আমি জাস্ট একটু বুঝে দিচ্ছি। দেখো এই যে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো, এগুলা কিন্তু আস্তে করে বড় হচ্ছে, তাই না ভাইয়া? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তিক্রমের একটা সম্পর্ক আছে, আমরা জানি এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ইজ ইকুয়াল টু এইচ নিউ। আর এই নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে কি, তরঙ্গ দৈর্ঘ্য যেটার মান আমরা পড়তেছি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান বড় হচ্ছে না ভাইয়া? তাহলে দেখো ই, এইচ আর সি দুইটাই হচ্ছে ধ্রুবমান। তাইলে ই মানে হচ্ছে শক্তি, তাহলে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন কি, ব্যস্তানুপাতিক। তার মানে যত বেশি আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, তত আমার শক্তির মান কমবে। তাহলে উল্টা করে বলা যায়, যত আমার তরঙ্গ দৈর্ঘ্যের মান কম থাকবে শক্তি তত বেশি। তাইলে প্রথমে যারা থাকে তাদের ই বেশি বা শক্তি বেশি, শেষে যারা থাকে তাদের ল্যামডা বেশি বা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, এটাই হচ্ছে এটার ব্যাখ্যা। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে নিচে কোনটির শক্তি সর্বাধিক, তখন তুমি অ্যান্সার করবে হচ্ছে মহাজাগতিক, গামা, রঞ্জন, এইভাবে।
আর যদি তোমাকে জিজ্ঞেস করে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, শক্তি কম, তখন তুমি অ্যান্সার করো রেডিওয়েভ, মাইক্রোওয়েভ, অবলোহিত, এই। ওকে, আচ্ছা। অনেকে চোখ দিয়ে জল বের হয়ে গেছে ভাইয়া, আসলে কি করবো, পড়ার তো কোনো বিকল্প নাই, ঠিক আছে। এগুলার হচ্ছে পড়তে হবে, কিছু করার নাই, ঠিক আছে। কারণ অ্যাডমিশন টেস্টে তুমি যদি চান্স পেতে যাও, তুমি তো স্যারদেরকে হচ্ছে বলতে পারবে না, এই এখান থেকে খবরদার কোশ্চেন দিবেন না, ঠিক আছে, কোশ্চেন দিলে খবর আছে, বলতে পারবে না, তখন তোমাকে এগুলো অ্যান্সার করে আসতে হবে। ওকে, আচ্ছা। 2.5.1 তড়িৎচুম্বকীয় বর্ণালী অঞ্চলসমূহ, এখানে হচ্ছে পুরাটাই ইম্পর্টেন্ট। আমি জাস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা একটু বলে দিচ্ছি, যেন হচ্ছে তোমাদের ভুল না হয়, ঠিক আছে। তাহলে দেখো, আমার এখানে একটু বোল্ড করে নিই আগে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কি রশ্মি বের হয়, গামা রশ্মি বের হয়। এই রশ্মির মধ্যে দুইটা যন্ত্রে ব্যবহৃত হয়, একটা মসবাহর বর্ণালীভিত্তিক যন্ত্র, একটা নিউট্রন সক্রিয় বিশ্লেষণযন্ত্র। ওকে, রঞ্জন রশ্মির ব্যবহারগুলো পড়বা না কেন, কারণ রঞ্জন রশ্মির প্রতিটা ব্যবহার, এই যে দেখো এক্স রে, এই কথাটা আছে, তার মানে এক্স রে যুক্ত যা কিছু আছে সবকিছু রঞ্জন রশ্মির ব্যবহার হবে। ওকে, আচ্ছা। নিচে দেখো আমার অবলোহিত রশ্মির ব্যবহার আছে, যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো, অবলোহিতকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নেয়ার আইয়ার, একটা হচ্ছে মিডল আইয়ার, একটা হচ্ছে ফার আইয়ার। তিনটা তরঙ্গ দৈর্ঘ্য সেম, প্রথম মানটা পড়তে হবে। দেখো 0.78, 2.5, 25, কেন, ওই যে আগের মতোই, প্রথমটা লাস্টের রেঞ্জ, পরেরটার এই যে দেখো ফার্স্টের রেঞ্জ, ঠিক আছে। তার মানে আলটিমেটলি ফার্স্টের রেঞ্জটুকু পড়লেই চলবে। ওকে, আচ্ছা। এই দুইটার ক্ষেত্রে দেখো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রশ্ন এইটাই দেয়, কোন আইয়ার কখনোই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় না, মিডল আইয়ার, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, মিডল আইয়ার কখনোই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হবে না। ওকে, আচ্ছা। নিচে চলে যাও, এই বক্স থেকে কি পড়বো, এই বক্স থেকে বিকিরণ অঞ্চল আর গুরুত্বপূর্ণ ব্যবহার, এই দুইটা টপিক পড়বা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 2.5.2 নতুন বই 139 নাম্বার পেজ, খেয়াল করো, এখান থেকে আমি কি পড়বো, ঠিক আছে। এখান থেকে যে জিনিসটা পড়তে হবে, দেখো, আলোক সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারকের নাম কি, ম্যাক্স প্লাঙ্ক। তোমরা এই জিনিসটা অনেকে ভুল করো, তোমরা কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক দাও আইনস্টাইন, নো, কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, কিন্তু এর ব্যাখ্যাকারককে তখন হচ্ছে আইনস্টাইন, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক করেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, এর সূত্র প্রদান করেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, ইজ ইকুয়াল টু এইচ টু, এই জন্য একে বলা হয় প্লাঙ্কের সমীকরণ। আর এটার ব্যাখ্যাকারক হচ্ছে আইনস্টাইন, ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট। আর যেহেতু ইজ ইকুয়াল টু এইচ নিউ, তাহলে ই নিউ হচ্ছে, সরি, এইচ মানে কি, প্লাঙ্কের ধ্রুবক। এটা মানটা একটু পড়তে হবে, 6.626 ইন্টু 10^34, এইটুকু ঠিক লিখো, এটা ভুল করো। এককটা কি, জুল সেকেন্ড, নট পার সেকেন্ড, জুল সেকেন্ড। তাহলে এটা যদি ধ্রুব মান হয়, তাহলে ই এর সাথে বিকিরিত শক্তি বা স্পন্দন সংখ্যার সম্পর্ক কি, সমানুপাতিক, ঠিক আছে। এই কয়েকটা কথা জাস্ট একটু হচ্ছে জানলেই হবে। ওকে, আমার পড়া মোটামুটি শেষ ভাই। 2.6 এ চলে যাও, 2.6 এ খেয়াল করো, আমার তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট পড়লেই হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। কালারটা পড়বা, তরঙ্গ দৈর্ঘ্য কয়টা আছে পড়বা, ঠিক আছে। আচ্ছা, আমরা লাস্ট টপিকে চলে আসছি, এটা পড়লে আমাদের টপিক শেষ হয়ে যাবে। খেয়াল করো, কোন মৌল বা যৌগে বা আয়নের মূলকের ইলেকট্রন সংখ্যা নির্ণয়, একটু আগে আমরা সোডিয়াম প্লাস করছি, ম্যাগনেসিয়াম 2 প্লাস করছি, দ্যাট মিনস এগুলো আমরা পারি। তাহলে মৌল দিয়ে দিলে তার আয়নের বা ইলেকট্রন সংখ্যা বের করতে আমার প্রবলেম হয় না, কার প্রবলেম হয়, মূলকের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে মূলকগুলা খেয়াল করো, যদি বলা থাকে সালফেট মূলক, ঠিক আছে, তাহলে সালফেট মূলকের ক্ষেত্রে তুমি কি করবা, যে মৌল দেওয়া থাকবে বা মৌলগুলো দেওয়া থাকবে তাদের ইলেকট্রন সংখ্যা লিখবে। তাহলে দেখো, সালফারের ইলেকট্রন কয়টা, 16টা, অক্সিজেন কয়টা, 8টা, মানে তাদের যে ইলেকট্রন সেটা লিখবো। নিচে যদি কোনো সংখ্যা থাকে, যেমন O2 দিয়ে বুঝাইছি আমি, তাহলে O2-র ইলেকট্রন কত, নিজস্ব ইলেকট্রন দিয়ে তাকে গুণ, O2-র ইলেকট্রন হচ্ছে 8, আর নিচে যে নাম্বারটা আছে এটাতে তাকে গুণ দিতে হবে, তাহলে 8 গুণ 2। তাহলে এইখানে দেখো অক্সিজেনের কয়টা আছে, 4টা, তাহলে 4 গুণ কি হবে, সরি 8 গুণ কি হবে, 4, ঠিক আছে। আর উপরের ডান দিকে যে চার্জ থাকবে তার বিপরীত চার্জ যোগ করবো, তাহলে এখানে আছে কি 2 মাইনাস, তাহলে এটা হবে কি 2 প্লাস। ওকে, তাহলে 16, 32 যোগ 2 টোটাল হচ্ছে 50। ওকে, ইজি জিনিস। তাহলে সালফেটের ক্ষেত্রে, সালফেট মূলকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কতটি, 50টি। ওকে, আচ্ছা। তাহলে এখানে খেয়াল করো, আমরা পরের পেজে চলে যাই, পরের পেজের মধ্যে এই জিনিসগুলো দেখো করতে দেওয়া হয়েছে, যেমন সোডিয়াম প্লাস 11 - 1 = 10,
কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, কার্বন হচ্ছে 6, অক্সিজেন হচ্ছে 8, কিন্তু অক্সিজেন নিচে আছে কত 2, তাহলে 8 গুণ 2। উপরে কি কোনো চার্জ আছে? নাই, তাহলে আমার অ্যান্সার কত 22। আবার খেয়াল করো, নাইট্রোজেনের জন্য হচ্ছে 7, অক্সিজেনের জন্য হচ্ছে 8, নাইট্রোজেনের এখানে আছে কত 3, তাহলে 8 গুণ 3। উপরে মাইনাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস, তাহলে 7 যোগ 8 গুণ 3 যোগ 1, তাহলে ইলেকট্রন কয়টা? 32টা। ঠিক আছে, তাহলে এটা বুঝছো কিনা আমি কেমনে বুঝবো? এই যে এটা দিয়ে বুঝবো। ঠিক আছে, তাহলে একটু কষ্ট করে তোমরা আমাকে এটা একটু করে দেখাও, ক্লাস শেষ হয়ে যায়। ওকে, নিচে কোনটির ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3 প্লাসের মতো হবে? ইউভির আসলে কোনো ট্রিক্স নেই ভাইয়া, কারণ হচ্ছে এটার নাম্বারগুলো মিলে না। হ্যাঁ, এই জন্য। ইয়েস, আজকে হাফই পড়বো, এটাই আমাদের আজকের লাস্ট টপিক। ওকে, অ্যান্সার দিয়ে দিচ্ছি বি, অ্যান্সার কারেক্ট। ওকে, তাহলে দেখো অ্যালুমিনিয়াম যখনই আমরা বলে দিছি হচ্ছে 3 প্লাস, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস যখনই আমি বলছি, তাহলে অ্যালুমিনিয়াম 13টা ছিল, 3 প্লাস মানে এখানে আছে কত? 13 বিয়োগ 3, দ্যাট মিনস হচ্ছে 10টা। তাহলে 10 কার আছে? অক্সিজেনের হচ্ছে টোটাল 8, মাইনাসের জন্য হচ্ছে প্লাস, তাহলে এখানে আছে হচ্ছে 9টা, মিললো না। ক্লোরিনে হচ্ছে আমার 17, মাইনাসের জন্য +1, তার মানে 18, এটাও মিললো না। ম্যাগনেসিয়ামে আছে 12টা, এখানে মাইনাস, শুধু হচ্ছে প্লাস, তাহলে আমার 1 বিয়োগ, তাহলে হচ্ছে 11টা, মিললো না। ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 9, মাইনাস থাকার কারণে +1, তার মানে 10, তাহলে মিললো কার সাথে? ফ্লোরিনের সাথে। অ্যান্সার হচ্ছে ফ্লোরিন। ওকে, আচ্ছা, তো এটা আলটিমেটলি হচ্ছে এই মোটামুটি হচ্ছে আমাদের পড়ানো। থ্যাংক ইউ। লেকচারে প্রায় 64টা স্লাইড আজকে হয়ে গেল। তো অনেক বড় লেকচার, তাই না? আসলে পড়ানোর ক্ষেত্রে হচ্ছে মানে খুব মনোযোগ ধরে রাখাটা খুব কষ্টের ব্যাপার, কারণ প্রায় হচ্ছে কতক্ষণ হয়েছে? ও বাবা, 1 ঘন্টা 97, 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। মানে হচ্ছে এত বড় অধ্যায়, বোঝার অধ্যায়, তুমি 2 ঘন্টা ধরে পড়াটা এবং মাথায় রাখাটা, এটা খুবই টাফ একটা টপিক। কিন্তু তুমি দেখবা কি যে যে যারা ক্লাসটা নিয়মিত করছো এবং হচ্ছে ক্লাসগুলো মোটামুটি হচ্ছে নিয়মিত করো, তারা কিন্তু বুঝতে পারো যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে যেহেতু ক্লাসগুলো থাকে, সো এগুলা পড়া মানে তোমার পড়া এক ধাপ আগায় গেছে। সো এক ধাপ আগায় যাওয়া মানে মোটামুটি হচ্ছে তোমার যে টার্গেট, তুমি সেই টার্গেটের কাছাকাছি চলে গেছো। ঠিক আছে, সো আমার মনে হয় যে হচ্ছে একটু ভালো করে পড়ো। প্রিপারেশনটা হচ্ছে প্লাস মাইনাস সবারই হচ্ছে কম বেশি ভালো থাকে, পার্থক্যটা হয়ে যাবে আসলে রিভিশন। কেউ বেশি রিভিশন দিতে পারবা, কেউ কম রিভিশন দিতে পারবে, এবং ইনিশিয়ালি তুমি যখন পড়ছো ভালো পড়ছো নাকি খারাপ পড়ছো, এটা দিয়ে আসলে ইন্ডিকেট করবে যে আসলে তোমার রেজাল্টটা কেমন হবে। তো আমার মনে হয় যে যেহেতু আমি তোমাদের গ্রুপের মধ্যে দেখলাম যে হচ্ছে অনেকেই অনেক ভালো অ্যান্সার দিচ্ছ, সো আমার মনে হয় যে হচ্ছে খুবই 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 ভালো লেভেলের কিছু ছেলে পেলে আহ, আমার কাছে, আমার মনে হয়েছে যে এই গ্রুপে আছে। সো একটু ট্রাই করো, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করা সম্ভব হবে। এবং সবচেয়ে বড় কথা, সবাই সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো যেন সুস্থ থাকি। এবং সবচেয়ে বড় কথা, ভালো করে পড়ো, কারণ তোমরা তো ওয়ারিয়ার, তাই না? যোদ্ধা। তো আহ, চেষ্টা করতে হবে যেন হচ্ছে একদম যোদ্ধার মতো যুদ্ধ করেই যেন হচ্ছে আমার যে মাত্র ডিএমসি তে 200টা সিট আছে, এই 200টা সিটের একটা অবশ্যই তোমার হয়, এবং তুমি সবাইকে দেখাই দিতে পারো যে তোমাকে আসলে মানুষ যে ভালো স্টুডেন্ট হিসেবে জানতো সেটা আসলেও যোগ্য। তুমি আসলেও ভালো স্টুডেন্ট, তুমি তোমার নিজের মেধা দিয়ে এত দূর আসছো, এবং সামনেও হচ্ছে তুমি তোমার মেধা দিয়ে তাদেরকে জবাব দিবা। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো রেজাল্ট করো। যে কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাদের গ্রুপ তো আছে, ওখানে কমেন্ট করে দিও, ইনশাল্লাহ আমরা সলভ ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।